চলে আসলাম আজকে আবার নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসের আলোচ্য বিষয় কি হবে বলেন তো? আমাদের যে টপিকটা বাকি আছে। অর্থাৎ আজকের টপিকটা হচ্ছে আমাদের প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা, দুর্যোগের ধরন, প্রকৃতি এবং ব্যবস্থাপনা এই বিষয়টা নিয়ে। তো আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা যেকোনো অনেকের কাছে আপনার রিভিউতেও পাবেন এই জিনিসটা যে আমাদের ভূগোল পড়া মানে হচ্ছে ভূগোলের প্রাকৃতিক দুর্যোগ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। সবার আগে এটা পড়বেন। এখান থেকে আপনি অনেকগুলো প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? এই ধরনের রিভিউ আপনারা নিশ্চয়ই বিভিন্ন পেইজে বলেন বা বিভিন্ন মেন্টরদের কাছ থেকে পেয়ে এসেছেন। আমিও বলব যে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা কি বিগত বছরের প্রশ্নগুলো পর্যালোচনা করলেই পেয়ে যাব। তো সেটা তো আমরা দেখব। কিন্তু একই সাথে এর আগেরগুলো যে কিন্তু কম গুরুত্বপূর্ণ তা কিন্তু না। সেগুলোও গুরুত্ব দিতে হবে এবং একই সাথে আমাদেরকে এই প্রাকৃতিক দুর্যোগের যে চ্যাপ্টারটা এটা খুব ভালোভাবে কভার করতে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা দেখে নিই একটু যে বিগত বছরগুলোতে কেমন প্রশ্ন এসেছে। দেখুন, আমাদের লেটেস্ট যে বিসিএসটা অর্থাৎ ৪৫তম বিসিএস এর প্রশ্ন কি ছিল দেখেন? বাংলাদেশে সিডর কখন আঘাত হানে? এটা ২০০৭ সালের কাহিনী। কিন্তু এটা ছিল বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য একটা কাহিনী, তাই না? এর আগে আমরা বলতাম কি যে বিসিএস এর তারিখ ওরকম আসে না, তারিখের প্রয়োজন নেই। কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের ৪৫ বিসিএস এর ধাঁচটা ডিফারেন্ট ছিল, অনেক ডিফারেন্ট ছিল। এখানে অনেকগুলো মুখস্থ পড়া এসছে যেমন আ তারিখ, সাল একদম টু দ্যা পয়েন্ট এ এসেছে। তো আমরা করব কি আমরা কি সবগুলো তারিখ, সাল এগুলো মনে রাখতে পারবো? না। আমরা করব কি উল্লেখযোগ্য যেই সাল বা তারিখগুলো রয়েছে যেগুলো আমাদের জন্য খুব বড় ইমপ্যাক্ট ফেলেছে। এই ধরনের যে কোয়েশ্চেন গুলোর তারিখ এবং সালটা আমরা মনে রাখার চেষ্টা করব। ওকে? এরপর দেখেন আসছে কি ভূমিকম্প সংগঠন বিন্দু সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দু যেটা সেটার নাম কি? এপিসেন্টার। এরপর দেখেন ৪৪তম বিসিএস এ এসেছিল কি কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয় কোন দুর্যোগের? ভূমিকম্প। ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি ব্যয়বহুল? জিকে প্রকল্প কোনটি? তাহলে দেখেন আমাদের কি ১০ নাম্বারের মধ্যে ৩ টা প্রশ্ন এসছে আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে। এর আগে ৪৫তমতে ১০ টার মধ্যে ২ টাই হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ থেকে। তাহলে বলেন তো যে প্রাকৃতিক দুর্যোগ কতটা গুরুত্বপূর্ণ সেটা এই ২ টা দেখেই তো বোঝা যায়। তবুও আমরা করব কি? কোনো বাদ যাবে না কোনো শিশু। আমরা সবগুলো আলোচনা করব। এরপর দেখেন ৪৩তম বিসিএস ছিল কি হাইড্রোমেটেরোলজিক্যাল দুর্যোগ হিসেবে পরিচিত কোনটি? যদিও এখানে কি আমাদের অপশনটা ঠিক ছিল না। কোন জেলাটি সবচেয়ে নদী ভাঙন প্রবণ? তার মানে নদী ভাঙন নিয়ে প্রশ্ন আসছে। এবং কোন দুর্যোগের ঝুঁকি বর্তমানে বৃদ্ধি পেয়েছে? এটাও আসছে। এরপর ৪২তম এটা স্পেশাল বিসিএস ছিল। তৎকালীন একটা আ মানে কি বলবো? রিসেন্ট বলা যায় আরকি। তো এটা আমরা বাদ দিই। ৪১তম বিসিএস এসেছিল ইউডিএমসি এর পূর্ণরূপ কি? ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি। ৪০তমতে দেখেন আপনার এইখান থেকেই প্রশ্ন এসেছে ৪ টা। মানে উপকূলীয় জনগোষ্ঠী কোন ধরনের বন্যা কবলিত হয়? তারপর কি বন্যার রেকর্ড, দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, মানব সৃষ্ট আপদ নয় কোনটি? তাহলে দেখেন মানব সৃষ্ট আপদ নয় কোনটি? কালবৈশাখী। এই জিনিসটা আমাদের কিন্তু পড়তে হয় না। এটা আমরা কমন সেন্স দিয়ে আগাতে পারি। কিন্তু আমাদের আদার্স যে জিনিসগুলো রয়েছে সেগুলো একটু পড়লে অর্থাৎ এখানে আমাদের কমন সেন্স খাটানোর ওয়ে তো আছেই অনেক। কিন্তু একই সাথে আমরা যদি একটু বইয়ের পড়াটাকে মিক্স আপ করে দিতে পারি তাহলে আমরা বেশ ভালো একটা আউটপুট দিতে পারবো। তাই এই চ্যাপ্টারটা কোনোভাবেই আপনারা মিস করবেন না। ওকে? এরপর দেখুন ৩৮তমতে এসছে কি? জলজ আবহাওয়াজনিত দুর্যোগ নয় কোনটি? সেনদাই ফ্রেমওয়ার্ক সম্পর্কে অর্থাৎ যত আপনার কৌশল রয়েছে বা দুর্যোগ ব্যবস্থাপনার যে অংশগুলো রয়েছে বা যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো। তারপর দেখেন এফসিডিআই প্রকল্পের উদ্দেশ্য কি? এরপর ৩৭তমতে এসেছিল কি? জীবিকা পরিবর্তনের জন্য দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে কোনটা? তার মানে কি এই সমুদ্রের জলস্তরের যে আমাদের উচ্চতা বৃদ্ধি সেটা। কোন অঞ্চল বেশি খরাপ্রবণ? তারপরে কি বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, সেচের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কোন অঞ্চল? এই প্রশ্নটা হচ্ছে খুবই কনফিউজিং একটা কোয়েশ্চেন। তো আপনারা আ এটা একটু চেষ্টা করবেন এটা অনেক জায়গায় চলনবিল অঞ্চল দেওয়া আছে আবার কোনখানে বরেন্দ্র অঞ্চল দেওয়া আছে। তো আপনারা এই জিনিসটা কি একটু আ এরকম কনফ্লিক্টিং যেগুলো আছে
যেগুলো অনেকগুলো মানে একাধিক আনসার পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অথেন্টিক কোনো সোর্স থেকে নেওয়ার জন্য। অনেকে উইকিপিডিয়া থেকে দেখা মাত্র বলেন যে, "না এটা হবে বা এটার আনসার এটা হবে।" তো এই ক্ষেত্রে হয়েছে কি আপনার ডিফারেন্ট ওয়েবসাইটে এটা তথ্যটা ডিফারেন্ট আছে। কোথাও চলন বিল আবার কোথাও বরেন্দ্র। তো এই আবার ২ টাই হচ্ছে কি অপশনে আছে। তো এইটা একটা কনফিউশন এর সৃষ্টি করে। তো আমি এজন্য আপনাদেরকে এখানেই বলে দিলাম। এরকম কনফিউজিং প্রশ্ন যেখানে পাবেন, সেটাকে চেষ্টা করবেন সাইডে রেখে অন্যান্য আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো পড়ার জন্য। কারণ এই একটা প্রশ্নের পিছনে আপনি যে শ্রম দিবেন, তার চেয়ে আপনি যদি অন্যান্য পড়াগুলো ভালো করে পড়েন তাহলে আপনি আরো এই ১ নাম্বারের বিপরীতে আপনি আরো অনেকগুলা নাম্বারে গেইন করতে পারবেন। ওকে? এরপর দেখেন ৩৬তম বিসিএস এ এসেছিল কি দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা নিয়ে। তারপর এসছে সুনামি সম্পর্কিত। সুনামির মানে ৩৬তম বিসিএস ছিল সুনামি নিয়ে। আর ৩৫তম বিসিএস এ দেখেন আপনার কয়টা? ৪ টা প্রশ্ন এসছে ১০ টার মধ্যে। নিচের কোন আপত্তি কি প্রত্যক্ষ প্রভাব? সেটা কি অবকাঠামোগত? তারপর হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে এসছে। দুর্যোগ ব্যবস্থাপনা আবার এরপরে কালবৈশাখী ঝড় কখন হয়? অর্থাৎ এটার আ সময়টা সম্পর্কে প্রশ্ন এসেছে। তাই না? তাহলে আমাদের মোটামুটি আমরা ৩৫ থেকে ৪৫ তম এই ১০ টা বিসিএস এর প্রশ্নগুলো আমরা পর্যালোচনা করে দেখলাম। আসলেই এখানে কি দুর্যোগ থেকে প্রায় বছরই আপনার ২ টা, ৩ টা, ৪ টা এরকম করে প্রশ্ন আসে। তার মানে এই চ্যাপ্টারটা আমাদেরকে খুব ভালোভাবে গুরুত্ব সহকারে পড়তে হবে। ১ম এই চলুন শুরু করা যাক দুর্যোগ নিয়ে যেহেতু পড়ব, দুর্যোগের আমাদের যে সংজ্ঞাটা দিয়ে। আমরা এটা সবাই জানি এটা হচ্ছে আমাদের স্বাভাবিক যে কাজকর্ম বা স্বাভাবিক যে অবস্থা সেটাকে যেটা বিঘ্ন করে। অর্থাৎ যেই ঘটনাটা আমাদের স্বাভাবিক কাজকর্মকে বিঘ্ন করবে, জীবন এবং সম্পদ পরিবেশের ক্ষতি সাধন করবে, সেটাই হচ্ছে আমাদের দুর্যোগ। এখন দুর্যোগের মাস কোনটা? বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশে সাধারণত ১৬ই মার্চ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত দুর্যোগের মাস বলা হয়ে থাকে। এই বছরও কিন্তু হয়েছে, তাই না? এই বছর এটা হয়েছে। তো দুর্যোগের কারণ যদি বলি আমরা, দুর্যোগ মূলত ২ ভাবে হতে পারে বা ২ টা কারণ মেইন। একটা হতে পারে প্রাকৃতিক কারণে, আরেকটা হতে পারে কি মানবসৃষ্ট কারণে। এটা আমরা জানি যে প্রাকৃতিক যেগুলো সেগুলো প্রাকৃতিক দুর্যোগ। আর মানুষ কিছু পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে এমন কিছু পরিবেশের সৃষ্টি করে রাখে বা এমন কিছু ঘটনার অবতারণা করে যার কারণে কি সেটা দুর্যোগে পরিণত হয়। এরপর দেখেন প্রাকৃতিক দুর্যোগের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যদি বলি কি, কি হতে পারে? ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস, বন্যা, নদী ভাঙন, খরা, টর্নেডো, ভূমিকম্প, শৈত্যপ্রবাহ। অনেক প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। তাই না? আর এর মধ্যে আরেকটা কি বলেন তো? বাংলাদেশে এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ, খুব শোনা যাচ্ছে চারপাশে এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ কি? ঠিক ধরেছেন। এটা হচ্ছে বজ্রপাত। ওকে? তো মানব সৃষ্ট দুর্যোগ কি, কি? মানব সৃষ্ট যদি বলি যেমন ধরেন শিল্পায়ন ও নগরায়নের কারণে আমাদের কি আ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছি। কারণ এই শিল্পায়ন এবং নগরায়ন করার জন্য আমাদের পরিবেশের একটা ভারসাম্য নষ্ট হচ্ছে। ধরেন গ্রিন হাউস গ্যাসের কথা বলেন বা আদার্স যে কেমিক্যাল গুলো বেশি রিলিজ হচ্ছে, যেটা পরোক্ষভাবে আমাদের পরিবেশটাকে ডিফারেন্ট করে দিচ্ছে বা পরিবেশের যে ভারসাম্য আছে সেটাকে নষ্ট করে দিচ্ছে। এরপর যুদ্ধ-বিগ্রহ তো আছেই। তাদের ফলে উদ্ভূত যে মানে মারাত্মক যে পরিস্থিতি, আপনারা যদি রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কথাই চিন্তা করেন কি বাজে অবস্থা। এরপর বনাঞ্চল নিধন করে শহর তৈরি করা, পরিবেশ প্রতিক্রিয়া মূল্যায়ন না করে উন্নয়ন প্রকল্প তৈরি করা। অর্থাৎ আমার কথা হচ্ছে আমি উন্নয়ন করেই যাব। কিন্তু সেটার বিপরীতে পরিবেশ আমাকে কি দিতে পারে? আমাদের প্রকৃতি আমাদেরকে কি উপহার দিতে পারে? সেটা কতটুকু আমাদের জন্য কার্স হবে? এই জিনিসটা চিন্তা না করেই আমরা কি উন্নয়নের দিকে যাচ্ছি। কিন্তু আল্টিমেটলি নিজেদের ক্ষতিটা নিজেরাই ডেকে আনি। তো এইগুলোই হচ্ছে কি মানবসৃষ্ট দুর্যোগ। এই যে মানবসৃষ্ট দুর্যোগ দেখতে পাচ্ছি আমরা, এটা কখনের ঘটনা আপনারা বুঝতে পারছেন কি? হ্যাঁ, এটা হচ্ছে রানা প্লাজা ধ্বংসের সময় যে ঘটনা ঘটেছিল সেটার। এরপর দেখেন অগ্নিকাণ্ডে বিস্ফোরণ হতে পারে। এইগুলো হচ্ছে মানবসৃষ্ট দুর্যোগ। এবার চলুন একটু দেখি যে বাংলাদেশের প্রধান দুর্যোগ। এটা কি? এটা হচ্ছে বন্যা। এই বন্যার মূলত যদি আমরা বলি যে বন্যা কারণ কি, কি? এই বন্যার মূল যে হোতা বা মূল কালপ্রিট হচ্ছে আমাদের বাংলাদেশের প্রধান ৩ টি নদী। কি, কি? পদ্মা, মেঘনা এবং যমুনা। বন্যার পানির ৯০ ভাগ
যে পানি তার জন্য বেশিরভাগই দায়ী হচ্ছে কি ৯০ ভাগ পানির জন্য দায়ী হচ্ছে এই ৩ টা নদী। এবং এই ৩ টা নদীর মোট মানে আমরা যদি বলি ওভারঅল ৭% এলাকা জুড়ে অবস্থিত এই ৩ টা নদী। এরপর দেখেন আমরা যদি বিপদসীমার কথা চিন্তা করি, অর্থাৎ বিপদসীমা হচ্ছে যে এতটুকু যে এখানে আমার বাঁধ আছে, বাঁধ দেওয়া আছে। এইটুকুর উপরে যদি চলে যায় আমার পানি, তখন কি হবে? পানির ফ্লো এর কারণে আমার বাঁধটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ওই যেটুকু উচ্চতা সর্বোচ্চ যে উচ্চতা পর্যন্ত আমার পানির কি বলবো? পানির লেয়ার হতে পারবে, সেটাকে বলা হয়ে থাকে বিপদসীমা। এরকমভাবে তিস্তা নদী যেটা ডালিয়া পয়েন্টে এটার বিপদসীমা হচ্ছে কত? ৫২.৬০ সেন্টিমিটার। যমুনা নদীর ক্ষেত্রে ১৯.৫০, পদ্মার মাওয়া যেটা সেখানে হচ্ছে কত? ৬.১০ আর মেঘনা নদীর ক্ষেত্রে সেটা ৫.২৫ সেন্টিমিটার। এখন আমরা যদি বলি বাংলাদেশে বন্যার ঋতু সাধারণত কখন থেকে কখন হয়? এটা হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। বন্যার কারণও কিন্তু ২ ধরনের হতে পারে। একটা হতে পারে প্রাকৃতিক কারণ, আরেকটা হতে পারে মানবসৃষ্ট কারণ। এরপর দেখুন বন্যার প্রাকৃতিক কারণ যদি আমরা বলি, এগুলো আমরা আসলে জানি সবই, মানে এই জিনিসটা হচ্ছে আমি একটু রিডিং পড়বো জাস্ট, যে উজানে প্রচুর বৃষ্টি হলে, মৌসুমী জলবায়ুর প্রভাবে, নদীর গভীরতা কমে গেলে, বঙ্গোপসাগরের তীব্র জোয়ার ভাটা, ভৌগোলিক অবস্থান অর্থাৎ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, মূল নদীর গভীরতা যখন কমে যায়, হিমালয়ের বরফ গলা পানি প্রবাহ এবং ভূমিকম্প। এগুলো হচ্ছে বন্যার প্রাকৃতিক কারণ। তাহলে বন্যার মানবসৃষ্ট কারণ কি? মানবসৃষ্ট কারণ হতে পারে বৃক্ষ যখন কর্তন করা হয়, মানে নির্বিচারে যখন বৃক্ষ কর্তন করা হয়, তখন বন্যার সৃষ্টি হতে পারে। গঙ্গা নদীর উপর নির্মিত যে ফারাক্কা বাঁধ, যেটা নিয়ে আমাদের কি এত দিনের যে ঝামেলা বলা যায়, অর্থাৎ কখনোই এটা কোনো সমাধানে আসতে পারেনি। সেই ফারাক্কা বাঁধের কারণে হচ্ছে আমাদের বাংলাদেশে কি বর্ষাকালে হচ্ছে বন্যার সৃষ্টি হতে পারে। অন্যান্য নদীতে নির্মিত বাঁধের প্রভাব এবং অপরিকল্পিত নগরায়নের কারণে এই ধরনের বন্যার সৃষ্টি হতে পারে। এবার যদি আমি বলি বন্যার শ্রেণীবিভাগ কি কি, আমরা এখানে আপনি অনেক জায়গায় দেখবেন ৪ প্রকার বন্যা। তো এরকম বিভিন্ন তথ্য আপনারা পাবেন। এখন আমরা এখানে কি ফলো করেছি? আমরা এখানে ৯ম-১০ম শ্রেণীর বোর্ড বই যেটা আছে, আমরা সেই বোর্ড বই ফলো করেছি। বোর্ড বই অনুসারে বন্যা শ্রেণীবিভাগ হচ্ছে ৩ টা। একটা মৌসুমী, একটা আকস্মিক, আরেকটা হচ্ছে জোয়ার ভাটা জনিত বন্যা। এখন মৌসুমী বন্যার ব্যাপারে যদি কয়েকটা কথা বলি, মৌসুমী মানে বোঝা যাচ্ছে যে ঋতুভিত্তিক হবে এবং এইটার বিস্তৃতিটা ব্যাপক হয়। অনেকদিন পর, পর আসে তো নায়র করে যায় বেশিদিন। অর্থাৎ বিস্তৃতিটা ব্যাপক হয়। ক্ষয়ক্ষতির পরিমাণটাও তাহলে বেশি হবে এবং পানির হ্রাস বৃদ্ধির গতিটা অনেক ধীর গতিতে হয়। সেজন্যই বিস্তৃতিটা ব্যাপক। এরপর দেখেন আকস্মিক বন্যা। আকস্মিক বন্যা মানে কি হঠাৎ করে যেটা হয়। তো পানির হ্রাস বৃদ্ধি হঠাৎ করে হয় এবং সাধারণত পার্বত্য এলাকায় এটা দেখা যায়। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের এবছর কি হয়েছে? এইচএসসি পরীক্ষার সময় মেবি আমার যতটুকু মনে আছে এইচএসসি বা হ্যাঁ, এইচএসসি হবে। এইচএসসি পরীক্ষার সময় মনে হয় রিসেন্টলি আমাদের কি হয়েছে? বন্যার কারণে, এই আকস্মিক বন্যার কারণে পরীক্ষা পেছাতে হয়েছে। বিশেষত সিলেট অঞ্চলের অবস্থা বেশ খারাপ ছিল, তাই না? তো এইসব কারণে হচ্ছে কি আমাদের আকস্মিক বন্যাটা আমরা মনে রাখতে পারি যে পার্বত্য এলাকায় হয়ে থাকে। এরপর দেখেন জোয়ার ভাটা জনিত যেটা সেটা হচ্ছে স্বল্পকাল ব্যাপী স্থায়ী থাকে। সাধারণত উচ্চতা ৩ থেকে ৬ মিটার এবং অমাবস্যা ও পূর্ণিমার সময় এটা ভয়াবহ রূপ ধারণ করে এই বন্যাটা। কারণ কি বলেন তো? জোয়ার ভাটার সময় আমাদের কি আ জোয়ার ভাটার সময় কি জোয়ার ভাটা কখন হয়? মূলত আমাদের তেজকোটাল, মোড়াকোটাল এগুলো কখন হয়? সাধারণত অমাবস্যা ও পূর্ণিমার সময় এগুলোর কি প্রভাবটা বেড়ে যায়। যার কারণে এই যে জোয়ার ভাটা জনিত বন্যা এটা এই অমাবস্যা আর পূর্ণিমাতে এটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তাহলে চলুন একবার রিক্যাপ করে আসি আমরা যা, যা পড়লাম। আমরা পড়েছি যে দুর্যোগের আমরা সংজ্ঞা পড়লাম, দুর্যোগের মাস পড়লাম ১৬ মার্চ থেকে ১৬ অক্টোবর। দুর্যোগ কতভাবে হতে পারে, কি, কি দুর্যোগ আছে। এরপর আমরা জানলাম হচ্ছে বন্যা নিয়ে, বন্যার কারণ কি, বিপদসীমা কি, বন্যার ঋতু কখন, কখন, বন্যার প্রাকৃতিক কারণ কি, মানব সৃষ্ট কারণ কি, এরপর বন্যার শ্রেণীবিভাগ, এরপর শ্রেণীবিভাগগুলো সম্পর্কে কয়েকটা তথ্য আমরা জেনে নিয়েছি। তাহলে এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিকে। আমাদের এবারের আলোচনার টপিক হচ্ছে বন্যার প্রভাব। দেখুন,
আমরা বন্যার প্রভাবের কথা যদি বলি, মূলত বন্যার দাপট শুরু হয়েছিল ১৯৫৪ সাল থেকে। মানে মারাত্মক অনেক বন্যা হয়েছিল সে সময়। তো এখানে দেখুন আমরা কয়েকটা সাল দেখতে পাচ্ছি, বিগত সাল যেগুলো অনেক আগের। এগুলো আমরা মানে আমাদের দরকার নেই এগুলো। কারণ এত সাল আর তারিখ আসলেই মনে রাখাটা টাফ ব্যাপার, তাই না? তো এখানে অনেকগুলো সাল রয়েছে। আমি এতগুলো সালের কথা আপনাদেরকে বলব না। আমি কয়েকটা সালের কথা বলব যেগুলো আপনারা একটু ভালোভাবে পড়বেন। যেমন ধরেন ১৯৮৮ আর ১৯৯৮ এই ২ টা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখেন মারাত্মক বন্যা যদি বলি, ১৯৮৮ সালের বন্যাটা অন্যতম একটা মারাত্মক বন্যা ছিল। এবং আমাদের পুরো ইতিহাসে মানে বলা যায় ১৯০০ অর্থাৎ আমাদের বিংশ শতাব্দীতে আরকি। ১৯৯৮ সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়েছিল। তো এগুলো সম্পর্কে আমরা আরো ডিটেইলস এ জানবো সামনে। দেখেন, আমি যদি এখন বলি যে আমাদের যে বন্যা হচ্ছে সেখানে বিপদসীমা হিসাব করা হচ্ছে কোন নদীকে ধরে? আসলে যমুনা নদী যেটা আছে, এই যমুনা নদীটাকে একক ধরে আমাদের বিপদসীমা হিসাব করা হচ্ছে। এরপর দেখেন বন্যা। ১৯৮৮ সালের বন্যার কথা বলেছি। এই সময় বিপদসীমার ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল, যেটা ২ মাস ব্যাপী স্থায়ী ছিল। এবং এই সময় হচ্ছে পুরো দেশের ৬১% এলাকা পানির নিচে তলিয়ে গিয়েছে। তো ৬১% এলাকা ২ মাস ধরে পানির নিচে। জাস্ট ইমাজিন কেমন অবস্থা হবে? এরপরে রয়েছে ১৯৯৮ সালের বন্যা। এটা ছিল বিংশ শতকের সবচেয়ে মহাপ্রলয়ঙ্কারী বন্যা, যেটা স্থায়িত্ব ৮০ দিন। যেটা বন্য কবলিত ছিল সেখানে ওই কত ৩ কোটি মানুষের মতো। তো এই ৯৮ এর যে বন্যাটা সেটার সময় বিপদসীমার ১১২ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। তার মধ্যে ৭০% প্লাবিত হয়। এটা হচ্ছে আপনার সরকারি হিসাব অনুযায়ী যে ৭০% পানি প্লাবিত হয়। আর ভূমি প্লাবিত হয়। আর বিবিসির মতে এটা ছিল ৬৮%। এবং নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ কোন নদী দিয়ে? ওই যে ৩ কালপ্রিট কে? 'থ্রি ইডিয়টস' কে? পদ্মা, মেঘনা আর যমুনা। তো এই সময়ে প্রায় ৫২ টা জেলা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন এক নজরে কিছু তথ্যের কথা যদি বলি, দেখেন বেশি এলাকা প্লাবিত বলেন, ভয়াবহ বন্যা, উচ্চতম বন্যা সবকিছু কত? ১৯৯৮ সালে। আর সবচেয়ে বেশি মৃত্যু যদি বলা হয় ১৯৮৮ সালের বন্যাতে। এবার দেখেন নদী ভাঙন জিনিসটা কি? আমরা বিভিন্ন যখন ওই ভূমিরূপগুলো পড়েছিলাম তখন আমরা পড়েছি যে নদীর কি ২ কূলে হচ্ছে আমাদের কি পলি জমা হয়ে বলেন বা বিভিন্নভাবে বিভিন্ন ভূমিরূপ তৈরি হতে পারে। তো পানি প্রবাহের সময় নদীর যে পানি আছে সেটা যখন প্রবাহিত হয়ে যায় তখন তার পার্শ্বক্ষয় হয়। এই পার্শ্বক্ষয় হওয়ার কারণে যেই অবস্থার সৃষ্টি হয় সেটাকে বলা হয় কি? নদী ভাঙন বলা হয়। ওকে? এখন দেখেন নদী ভাঙনের শিকার হয় কারা? যারা এই অঞ্চলে থাকে, অর্থাৎ পলিমাটি গঠিত এই সমভূমির অঞ্চলে যারা থাকে তারাই হচ্ছে কি নদী ভাঙনের শিকার হয়ে থাকে। এরপর রয়েছে জলশিকস্তি। জলশিকস্তি মানে কি? জলশিকস্তি মানে হচ্ছে নদীতে বিলীন হয়ে যাওয়া জনপদ যেটা সেটাই হচ্ছে কি নদী শিকস্তি। তাহলে আমাদের নদী পয়ঃস্থি কি? নদী পয়ঃস্থি হচ্ছে নদীতে জেগে ওঠা জনপদ। তাহলে যেটা ডুবে যাচ্ছিল সেটা শিকস্তি আর যেটা জেগে উঠছে সেটা পয়ঃস্থি। তো সবচেয়ে বেশি ভাঙন হয়, নদী ভাঙন হয় কোন জেলায় যদি বলে সেটা হচ্ছে সিরাজগঞ্জে। আর আমাদের সবচেয়ে বেশি ভাঙে কোন নদী যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে কি পদ্মা নদী সবচেয়ে বেশি ভাঙে। নদী ভাঙনের কারণের কথা যদি এখন আসে তাহলে আমাদেরকে প্রথমেই বলতে হবে কি জলবায়ুর পরিবর্তন। জলবায়ু পরিবর্তনই হচ্ছে মানে এমন একটা সমস্যা যে এগুলোই পুরো সবগুলাকে কি চেইন আকারে রেখেছে, যে এই সমস্যা মানে সবই সমস্যা। তো জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা হতে পারে। এরপর নদীর প্রবাহ পথটা চেঞ্জ হওয়ার কারণে বা তীব্র গতিবেগের কারণে এই ধরনের নদী ভাঙন হতে পারে। তারপর নদীর গতিপথ পরিবর্তন এবং নদীগর্ভে কি শিলার উপাদান যেগুলো রয়েছে এইগুলোর কারণেও নদী ভাঙন হতে পারে। এরপর দেখেন নদী ভাঙনের আরো কিছু কারণ যদি বলি, রাসায়নিক দ্রব্যের উপস্থিতি, বাহিত যে শিলার কঠিনতা, নদীগর্ভে ফাটলের উপস্থিতি, বৃক্ষ নিধন এবং নদী ভাঙনের ফলে যে ক্ষয়ক্ষতিটা হয় সেটা হচ্ছে কি প্রত্যক্ষভাবে সাধারণত 1.5 মিলিয়ন লোক এই নদী ভাঙনের কারণে ক্ষয়ক্ষতির শিকার হয়ে থাকে।
বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার কথা যদি এখন বলি, তাহলে বন্যা মূলত ৩ টে উপায়ে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। কি, কি? তাও হচ্ছে নবম-দশম শ্রেণীর বোর্ড বই অনুযায়ী। একটা করতে পারি সাধারণ ব্যবস্থাপনা, অর্থাৎ নরমালি আমি কি, কি করতে পারি? খুব সহজের মধ্যে। এরপরে ব্যয়বহুল বা শ্রমসাধ্য, টাকা-পয়সা দিয়ে কি, কি করতে পারি? আর সহজ প্রকৌশলগত মানে কি? অল্প কিছু প্রম্পটস এর মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে। তাহলে চলুন এবার একটু বিস্তারিত জানি। সাধারণ ব্যবস্থাপনা যদি বলি, তাহলে দেখেন আমার এমন একটা বসবাসযোগ্য জায়গা আমাকে নিতে হবে, যেখান থেকে আমি সহজে স্থানান্তর করতে পারবো। নদীর তীরে ঘন জঙ্গল সৃষ্টি করা প্রয়োজন, যাতে করে ঝড় বৃষ্টি আসলে কি হয় আমাদের কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে। এবং এই বনাঞ্চল যেটা বা ঘন বন যেটা, সেটা আমাদেরকে যাতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা, পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা, স্থায়ী প্রশাসনিক কাঠামো গড়ে তোলা, পুকুর, নালা, বিল ইত্যাদি খনন করা এবং সেচের পানিটাকে কি সেখানে সংরক্ষণ করে রাখা। এইগুলা যদি আমরা একটু মেনে চলতে পারি, তাহলে আমাদের কি সহজের মধ্যে, ওই সাধ্যের মধ্যে সবটুকু একটা কথা আছে না? তো সাধ্যের মধ্যে মোটামুটি সবটুকু না হলেও কিছুটা হলেও আমাদের মিনিমাইজ হবে। এরপর যদি বলি যে শ্রমসাধ্য ও ব্যয়বহুল কি, কি হতে পারে? আমাদের ড্রেজারের মাধ্যমে নদীর পানির পরিবহন ক্ষমতা বৃদ্ধি করা, জলাধার নির্মাণের মাধ্যমে কি পানি প্রবাহ যেটা সেটাকে নিয়ন্ত্রণে রাখা, ভারত থেকে যে জলীয় জলটা আসবে, অর্থাৎ তারা যদি ফারাক্কা বাঁধ ছেড়ে দেয় বা যেকোনো বাঁধ ছাড়ার কারণে আমাদের যে জলটা বা আমাদের যে পানিটা আসবে, সেইটাকে হচ্ছে আমাদের সঠিকভাবে নিয়ন্ত্রণ এবং নিষ্কাশন করতে হবে। এরপর রয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকায় পানির অনুপ্রবেশটা বন্ধ করা। এরপর রয়েছে নদীর তীরে সুদৃঢ় কাঠামোর সাহায্যে সংরক্ষণ করা। তাহলে সহজ প্রকৌশলগত কোনগুলো হবে? অর্থাৎ ধরেন ২ পারে বেড়িবাঁধ দিয়ে দিলাম আমি, তাহলে নদীর পানি উপচে পড়াটা কমে যাবে। তারপর সর্বত্র বনায়ন সৃষ্টি করা। তারপর রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে পরিকল্পিত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। এখন এই অবস্থাটা আমাদের চট্টগ্রামে খুব বেশি দেখা যায়, তাই না? ঢাকাতে দেখা যায়? আচ্ছা, আমি চট্টগ্রামের কাহিনীটা একটু বলি। চট্টগ্রামে মোটামুটি বর্ষাকাল আসবে। আর আপনি দেখবেন কি জানেন? ওয়াসা রাস্তার মাঝখানে কি করবে? রাস্তা খুঁড়বে, রাস্তা গর্ত করে ফেলবে। এরপরে হচ্ছে তারা ওয়াসার কাজ করবে। আর পাশে লিখে দেবে কি? সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। তো আপনাদের দুঃখিত হওয়া দিয়ে কি আমাদের জনজীবনে কি পরিমাণ দুর্ভোগের সৃষ্টি হয়? তো এই ধরনের দুর্ভোগ যাতে সৃষ্টি না হয় সেজন্য কি করতে হবে? পরিকল্পিত উপায়ে সবকিছু করতে হবে। এরপর রয়েছে বন্যাপ্রবণ অঞ্চলে আমাদের কি করতে হবে? সর্বোচ্চ বন্যা লেভেলের উপরে আশ্রয়কেন্দ্র আমাদের নির্মাণ করতে হবে, যাতে করে পানি তাদের পর্যন্ত পৌঁছাতে না পারে। আর সহজ বেষ্টনীমূলক বাঁধ দেওয়ার কাজ করতে হবে। এবার আমরা চলে যাব যে আমাদের বন্যা নিয়ন্ত্রণ যে ব্যবস্থা সেটাকে কি, কি মানে সেটার জন্য কি, কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বা কারা করেছে? ১ম এই দেখব ফ্যাব। ফ্যাবটা কি? ফ্লাড অ্যাকশন প্ল্যান। এটা কখন গ্রহণ করা হয়েছে? ১৯৮৮ সালের বন্যার পরে। আর এটার ভিত্তি যদি বলি, তাহলে আমাদের ইউএনডিপির যে ফ্লাড স্টাডি পলিসি এবং আমাদের জি7 এর বৈঠকের পরে বিশ্বব্যাংকে কি এই বন্যা মোকাবেলার জন্য তারা কি তাগাদা দিতে থাকে। তো এটা কি ফ্লাড অ্যাকশন এর জন্য একটা গুরুত্বপূর্ণ একটা প্ল্যান ছিল। এরপর দেখেন এফএফডব্লিউসি, অর্থাৎ ফ্লাড ফোরকাস্টিং অ্যান্ড ওয়ার্নিং। এই ক্ষেত্রে কি হয়? বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচ প্রকল্প যেটা সেটা। তো এইটা প্রতিষ্ঠা করেছিল ১৯৭২ সালে এবং এটা নিয়ন্ত্রণ ছিল পানি সম্পদ মন্ত্রণালয়। আর এই পানি স্তরের মনিটরিং স্টেশন কয়টা? ১০৯ টা। আর বন্যার যে পূর্বাভাস কেন্দ্র রয়েছে এখানে ৬১ টা। এবার দেখেন এফসিডিআই। এটা কি? এটা এক ধরনের বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প, আবার এটা কি একই সাথে সেচ প্রকল্পও বটে। তো এটার ফুল ফর্ম কি? ফ্লাড কন্ট্রোল, ড্রেনেজ অ্যান্ড ইরিগেশন প্রজেক্ট। তো এই সময়ে আমাদের উদ্দেশ্য কি? অর্থাৎ এফসিডিআই কি কাজ করবে? তারা মূলত এটা চেষ্টা করবে যাতে করে বন্যা প্রবণ ২০% ভূমিকেও যদি আমরা বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে। আমরা অনেকখানি কি বিপদের হাত থেকে বেঁচে যাব। তো এইভাবে বন্যা প্রবণ ভূমিকে রক্ষা করাটা কি এফসিডিআই এর কাজ। আর এটার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এখানে যে এটার নিয়ন্ত্রক কে? এটার নিয়ন্ত্রক হচ্ছে পানি উন্নয়ন বোর্ড। অবশ্যই আপনারা মাথায় রাখবেন, এটা ফ্লাড
রিলেটেড যেহেতু, তাহলে এইখানে আপনার নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে পানি উন্নয়ন বোর্ড। তো এফসিডিএ এর প্রধান সেচ প্রকল্প কোনটা সেটা যদি বলি সেটা হচ্ছে জিকে পাম্প। জিকে পাম্প মানে কি বলেন তো? গঙ্গা কপোতাক্ষ যে সেচ প্রকল্প আছে সেটা। এরপর দেখেন আমরা এফসিডিএ এর কিছু গুরুত্বপূর্ণ বা প্রধান সেচ প্রকল্পের কথা যদি বলি, আমাদের গঙ্গা কপোতাক্ষ যেটাকে আমরা জিকে প্রজেক্ট বলছি, তো এইটা আগে ছিল। এটা মূলত বিস্তৃত ছিল কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরাতে। এইটা বর্তমানে শেষ। এরপর ডিএনডি মানে ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা। এটা কোথায়? বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর তীরে। কর্ণফুলী বহুমুখী যেই প্রকল্পটা রয়েছে সেটা কোথায়? সেটার অবস্থান হচ্ছে রাঙামাটিতে। এবং জলবিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে এটা। আমরা তো সবাই জানি তাই না, কর্ণফুলীর ওখানে যে জলবিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র রয়েছে। এবার দেখেন তিস্তা বাঁধ প্রকল্প। এই তিস্তা বাঁধ প্রকল্পের অবস্থান কোথায়? আমাদের লাবু ভাইয়ের বাসায় লালমনিরহাট, রংপুর এবং নীলফামারী। তো এলাকা, আওতাভুক্ত এলাকা, সেচযোগ্য এলাকা এগুলো আসলে নাইস টু নো। এত কিছু আসলে মনে থাকবে না যখন সবগুলো তথ্য একসাথে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবেন, মাথায় সবকিছু একসাথে থাকবে না। এরপর দেখেন প্রকল্পটা ১৯৭৯ থেকে ১৯৯৮ পর্যন্ত চলেছে এবং এটার জলকপাট কতটি? ৪৪টি। এটা গুরুত্বপূর্ণ তথ্য। তো তিস্তা নদীর উপর বাঁধ নির্মাণ করে প্রবাহের দিক পরিবর্তন করে পানিকে কিসের কাজে ব্যবহার করা যাচ্ছে বলেন তো? সেচ কাজে। এবং বর্ষাকালে সম্পূরক সেচ হিসেবে সেচ কার্য পরিচালিত হয়ে থাকে এটা। এবার দেখেন এফসিডিএ এর প্রধান আরো কিছু প্রকল্পের কথা যদি বলি, কি রয়েছে? ব্রহ্মপুত্র ডান তীরবর্তী বেড়িবাঁধ প্রকল্প এবং এটার অবস্থানটা কোথায়? ব্রহ্মপুত্র ও তিস্তার ডান তীরবর্তী এলাকায়। তো একটা ট্রিক্স হচ্ছে যেখানে হচ্ছে আপনার কি মানে ওই অংশের নাম দেয়া থাকবে, তার মানে কি সেই অংশেই সমস্যা হচ্ছে, তাই না? যেমন ধরেন চাঁদপুর সেচ প্রকল্প, তার মানে কি চাঁদপুরের দিকে এটার অবস্থান, এটা ওখান থেকেই কিছু একটা হচ্ছে। যা খিচুড়ি পাকানোর ওই চাঁদপুর থেকেই করছে, তাই না? তো এরকম কি রয়েছে? চাঁদপুর ও লক্ষ্মীপুর ২ টা আমাদের প্রকল্পের মানে আ অবস্থান, এই প্রকল্পটার অবস্থান পাচ্ছি। তো এইটা মেঘনা ডাকাতিয়া নদীর বন্যা থেকে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলাকে রক্ষা করেছে কিন্তু। এরপর রয়েছে ঢাকা সমন্বিত বন্যা প্রতিরক্ষা প্রকল্প যেটা, সেটা কোথায় অবস্থিত? ঢাকা শহরের পশ্চিম দিকে এবং এই প্রকল্পটা বাস্তবায়নের জন্য জড়িত হচ্ছে ৩ টা বোর্ড বা কর্তৃপক্ষ। কি? বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যেটা বন্যার পূর্বাভাস দেয়, ঢাকা পানি ও বয়স নিষ্কাশন কর্তৃপক্ষ দেয়, এরপর ঢাকা সিটি কর্পোরেশন। এই মানে প্রকল্পের জন্য হচ্ছে মূলত এই ৩ টা প্রতিষ্ঠান বা বোর্ড কি করে? প্রকল্প বাস্তবায়নে সহায়তা করে থাকে। এরপর রয়েছে উপকূলীয় বেড়িবাঁধ প্রকল্প, যেটা উপকূলে ১৪ টি জেলা নিয়ে গঠিত। এরপর উত্তরাঞ্চল নলকূপ প্রকল্প যেটা, সেটা দিনাজপুর আর ঠাকুরগাঁওয়ে। মেঘনা ধনাগোদা, এটা কোথায় অবস্থিত? চাঁদপুরে, তাই এটার অবস্থানও চাঁদপুর। মনু নদী প্রকল্প যেটা, সেটার কোথায়? মৌলভীবাজার। আর খোয়াই নদী প্রকল্পটা হচ্ছে হবিগঞ্জে। তাহলে চলুন এবার আমরা একবার তাড়াতাড়ি করে রিক্যাপ করে আসি আমরা যেগুলো পড়লাম। তাহলে আমরা এখানে কি পড়েছি? আমরা এখানে পড়েছি যে বন্যার প্রভাব কখন হয়, কোন বন্যাগুলো আমাদের লাগবে না লাগবে, বিপদসীমা ধরা হয় যমুনাকে এবং ১৯৮৮ সালের কি ৬১% এলাকা তলিয়ে যাওয়া, তারপর হচ্ছে আপনার ৯৮ তে কি হয় ৭০% ভূমি প্লাবিত হয়ে যায়। তার মধ্যে আবার কি আ আমাদের এই ৩ টা উম আম কি বলবো? এই ৩ টা নদী হচ্ছে আমাদের আ যত সব নষ্টের গোড়া আরকি। তো এই ৩ টা নদী হচ্ছে কি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় কিনা, এইসব আমরা পড়ে এসেছি। এরপরে আমরা দেখলাম নদী ভাঙন কি? নদী ভাঙনের শিকার কারা হয়? নদী শিকস্তি, নদী পয়স্তি, সবচেয়ে ভাঙন হয় কোন উপজেলায়? তো এরকম নদী ভাঙনের কারণগুলো কি? আবার বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা কি? তারপরে রয়েছে আমাদের বন্যা নিয়ন্ত্রণের সাধারণ ব্যবস্থাপনাগুলো কি হতে পারে? এরপর রয়েছে আমাদের শ্রমসাধ্য প্রকৌশল ব্যবস্থাপনা। এরপর রয়েছে সহজে প্রকৌশলগত যে ব্যবস্থা সেগুলো। এরপর আমরা জানলাম কি আমাদের ফ্লাড সম্পর্কিত অ্যাকশন নিবে যারা অর্থাৎ ফ্যাপ। তারপরে জানলাম এফএফডব্লিউসি, তারপর জানলাম এফসিডিআই,
তারপরে আমরা এফসিডিএ এর বিভিন্ন প্রধান প্রকল্পগুলো করে দেখেছি। তো এরপরে এফসিডিআই এর আদার্স যে সেচ প্রকল্প রয়েছে মানে গুরুত্বপূর্ণ, আমরা সেগুলোর কি লিস্ট আকারে দেখে নিয়েছি। তাহলে চলুন এবার শুরু করা যাক কি আমাদের রিক্যাপ সেশন শেষ হলে এবার আমরা চলে যাব আমাদের নেক্সট সেশন। আমাদের এবারের টপিক হচ্ছে কালবৈশাখী ঝড়। আমরা সবাই কালবৈশাখী ঝড় সম্পর্কে কম বেশি জানি, তাই না? এটা কখন হয় বলেন তো? সাধারণত আমাদের চৈত্র সংক্রান্তি অর্থাৎ যখন আমাদের মানে পহেলা বৈশাখের সময়টা তো ওই মাঝখানের সময়টাতে হয়ে থাকে, তাই না? তো ওই সময়টা মানে কি ইংরেজির এপ্রিল থেকে মে মাসে এই কালবৈশাখী ঝড়টা হয়ে থাকে। এখন কালবৈশাখী ঝড়ের প্রবাহ দিক মূলত কি বা এটা কিভাবে সৃষ্টি হয় সেটা যদি বলি, দেখেন আমাদের উত্তর দিক এই যে ধরেন আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কথা যদি বলি, আমাদের উত্তরের দিক আর এদিকে হচ্ছে কি পশ্চিম দিক, আর এই পাশে নিচে হচ্ছে আমাদের দক্ষিণ দিক। এখন আমাদের উত্তর পশ্চিম দিক থেকে আমাদের যে গরম আবহাওয়াটা, সেই গরম আবহাওয়াটা যায়। হ্যাঁ, গরম আবহাওয়াটা প্রবাহিত হতে থাকে। আর আমাদের যেই দক্ষিণ দিক, এই দক্ষিণ দিকে কি রয়েছে বলেন তো? এই দক্ষিণ দিকে রয়েছে আমাদের হিমালয়। এই হিমালয়ের যে আমাদের শীতল হাওয়া, হিমালয় থেকে তো শীতল হাওয়ায় যাবে, তাই না? তো এই ২ টা বিপরীতমুখী বায়ু যখন একটা আরেকটার সংস্পর্শে আসে, তখন হয় কি এদের সংযোগস্থলে একটা আ ঘন কালো মেঘের সৃষ্টি করে আরকি। তো এইখানে ২ বাতাসের মিলনস্থলে, ঠান্ডা আর গরম বাতাসের মিলনস্থলে এরা কি করে বজ্রসহ কালো মেঘ সৃষ্টি করে। বজ্রসহ কালো মেঘ সৃষ্টি করে এবং এই মেঘটা পরবর্তীতে নিচে নেমে এসে শেষে কি বাংলাদেশ, তারপর হচ্ছে আপনার ভারতের কিছু অঞ্চল, পশ্চিমবঙ্গের অঞ্চলগুলো এগুলোতে কি করে কালবৈশাখী ঝড়ের আবির্ভাব ঘটায়। তাই প্রবাহ দিক যদি বলা হয় কি হবে? উত্তর পশ্চিম দিক থেকে ২ বিপরীতমুখী বায়ু প্রবাহের মিলনস্থলে এই কালবৈশাখী ঝড় হয়ে থাকে। এই কালবৈশাখী ঝড়টা মূলত উত্তরের দিক থেকে প্রবাহিত হয় বলে এটাকে ইংরেজিতে নরওয়েস্টার বলা হয়ে থাকে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ? এটা আসতে পারে। এরপর দেখেন কালবৈশাখী ঝড়ের সময়কালের কথা যদি বলি, এটা হচ্ছে প্রাক মৌসুমী বায়ু ঋতুতে। অর্থাৎ কি একটা মৌসুমী বায়ু শেষ হয়ে আরেকটা মৌসুমী বায়ুর আসার আগ মুহূর্তে। অর্থাৎ শীতের পর গ্রীষ্মের শুরুর দিকে এই কালবৈশাখী ঝড়টা হয়ে থাকে। এটার গতিবেগ ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এখন আমরা যদি বলি যে বাংলাদেশ তো বৃষ্টিপাত হয়, প্রচুর বৃষ্টিপাত হয়। এখন এই বৃষ্টিপাতের ১/৫ অর্থাৎ শতকরা ২০ ভাগ এই কালবৈশাখীর মাধ্যমে হচ্ছে বৃষ্টি হয় এই সময়টাতে। তো কালবৈশাখী ঝড়ের কারণে অনেক ক্ষয়ক্ষতি দেখা যায় অনেক জায়গায়। তবে খুব মানে খুব গুরুত্ববহ যদি বলি বা খুব ক্ষয়ক্ষতি হয়েছিল এমন একটা কালবৈশাখী ঝড়ের কথা যদি বলি, সেটা ছিল ১৯৬৮ সালে সংঘটিত হওয়া যে মাদারীপুরের কালবৈশাখী ঝড় একটা ছিল। এইটা খুব আ প্রভাব বিস্তার করেছিল এই কালবৈশাখী ঝড়টা। এবার আসি আমাদের অন্যতম একটা দুর্যোগ যেটা রিসেন্টলি পাবলিশ করা হয়েছে দুর্যোগ হিসেবে, সেটা হচ্ছে কি বজ্রপাত। আমাদের বাংলাদেশের যত ধরনের আমাদের কত টোটাল ১৩ টা দুর্যোগের কথা আছে, তাই তো? ১৩ টা দুর্যোগের মধ্যে ১৩ নাম্বারটা হচ্ছে কি বজ্রপাত। বাংলাদেশের স্বীকৃত যেই দুর্যোগের কথা আরকি। তো এই দুর্যোগ মানে বজ্রপাতকে রিসেন্টলি কি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এটাকে কি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে কখন? ১৭ই মে ২০১৬ সালে। এটা বজ্রপাতকে কি বাংলাদেশের অন্যতম আরেকটা প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে। তো দেখেন এখানে লিখাই আছে এটা হচ্ছে দেশের ১৩তম প্রাকৃতিক দুর্যোগ এবং বিশ্বে বজ্রপাতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় বাংলাদেশে। এটা চেঞ্জ হতে পারে। হ্যাঁ? এটা মানে বিভিন্ন সোর্স থেকে যদি আমরা তথ্য নিই তাহলে বিভিন্ন রকম হতে পারে। তো এটার আমি তারপরে এখানে এটা দিলাম। তবে এটা আপনারা এখনই কি আ মুখস্থ করে ফেলা বা এখনই এটাকেই হচ্ছে ধ্রুব সত্য ধরে নিবেন না। কারণ এটা চেঞ্জ হবে এবং এটা আমরা বিভিন্ন সোর্সে আসলে বিভিন্ন রকম আছে। তো একটা পেপার অনুযায়ী হচ্ছে এটা পাওয়া গেছে। তো ভবিষ্যতে নিশ্চয়ই আরো চেঞ্জ হতে পারে। সুতরাং এটার আমরা কি চেঞ্জের তালিকায় রাখবো। এটাকে একদম আ কি বলে? এইটাই ধ্রুব সত্য এটা আমরা ধরে থাকবো না। ওকে? এটা চেঞ্জেবল। এরপর দেখেন ২০২১ সালের কথা যদি বলি, ২০২১ সালে বজ্রপাতের হটস্পট যদি চিহ্নিত করা হয় সেটা হয়েছিল কোথায়? সিরাজগঞ্জে। অর্থাৎ মাঝখানে আপনারা নিশ্চয়ই শুনেছেন প্রচুর মানুষ মারা গিয়েছে। অনেক মানুষ মারা গিয়েছে এই বজ্রপাতের কারণে। তো এইখানের
এতগুলো জায়গার মধ্যে একদম হটস্পট ধরা হয়েছে সিরাজগঞ্জকে। বজ্রবৃষ্টি যেটা, এই বজ্রবৃষ্টি অর্থাৎ বজ্রপাত সহ বৃষ্টি সেটা হয় কখন? এপ্রিল থেকে জুন মাসে। আর এটার সময়সীমা কত? এই যে এটা হয় হচ্ছে সাধারণত বজ্রপাত সহ বৃষ্টিটা সর্বোচ্চ ৩০ থেকে ৪৫ মিনিটের মতো সাধারণত হয়ে থাকে। এই যে দেখেন বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ যেগুলো তার মধ্যে ১৩টা দুর্যোগ বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো, নদী ভাঙন, ভূমিকম্প এইগুলার মধ্যে এই লাস্টে করা হয়েছে ১৩ নাম্বারের বজ্রপাতকে। এখন এই বজ্রপাতটা আসলে কি? এটা কিভাবে হয়? এটা হচ্ছে মূলত ঋণাত্মক চার্জযুক্ত মেঘ যখন ধনাত্মক চার্জযুক্ত মেঘের সাথে আকর্ষিত হয়। আমরা জানি পজিটিভ আর নেগেটিভ সবসময় কি আকর্ষণ করে। এখন ওদের আকর্ষণের ফলে এই বিশাল বিশাল মেঘের খণ্ড যখন একজন আরেকজনের কাছাকাছি আসতে চায় তখন কি হয়? প্রবল বেগে ঘর্ষণ হয়। তো এটাই হচ্ছে মূলত কি বজ্রপাত। এখন তাপ, আলো এবং শব্দের সৃষ্টি হয় এটা আমরা জানি। তবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এটা যে আমরা কিন্তু ১ম এ কি দেখি? আলো দেখি। এরপরে শব্দ শুনি, তাই না? কারণ আমাদের আলোটার গতি অনেক বেশি আর শব্দের গতি একটু তুলনামূলক কম। যার কারণে আমাদের কি আ আলোটা আগে দেখে ফেলি এরপরে দেখা যায় ধ্রুম ধারম শব্দ হয়। এটা কিন্তু আমাদের নাটক সিনেমায় বেশি দেখা যায়, তাই না? যদিও বা ওই আওয়াজ আর শব্দটা একসাথে আসে। কিন্তু আমাদের বাস্তবে কি হয়? শব্দটা পরে শুনতে পাই আমরা। এখন দেখেন বজ্রপাত থেকে বাঁচার জন্য আমাদের ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় টোটাল ১৮ টা উপায়ের কথা বলেছেন। এগুলো কি, কি? এটা অনেক সময় হচ্ছে আপনাদের এটা আপনারা জানেন এখন মানে অনেকেই জানেন। তবুও আমি একবার বলে দিচ্ছি এবং এটা হচ্ছে আমাদের কি ওয়েবসাইট থেকে নেওয়া, সরাসরি ওয়েবসাইট থেকে নেওয়া। তো এখানে আপনাদের অনেক সময় প্রশ্ন কিন্তু আসে। এখানে একটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে নিচের কোনটি বজ্রপাত থেকে বাঁচার উপায়? এরকম একটা প্রশ্ন এসছে। সেজন্য নাইস টু নো হিসেবে আপনারা একটু জেনে নিবেন এটা। যে খোলা উঁচু জায়গা থেকে যাওয়া যাবে না আমাদের বা খোলা জায়গায় যদি থাকি তাহলে কি করতে হবে? হাঁটু ভেঙে বসে পড়তে হবে। আমাদের বিদ্যুতের খুঁটি, উঁচু গাছপালা এগুলো থেকে কি দূরে থাকতে হবে। পাকা ভবনের নিচে আশ্রয় নিতে হবে। তবে বারান্দায় থাকা যাবে না। তারপর কি বৈদ্যুতিক যন্ত্রপাতির লাইন বিচ্ছিন্ন রাখতে হবে এই সময়ে। অর্থাৎ মোটামুটি বিদ্যুৎ থেকে দূরে থাকতে হবে আমাদের। এরপর যথাসময়ে কি ঘরের মধ্যে থাকতে হবে। অতি প্রয়োজনে যদি বেশি প্রয়োজন হয় তখন কি ওই বিদ্যুৎ যেহেতু রাবারের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না, তাই রাবারের জুতা পরে বাইরে যেতে হবে। আর কি আমাদের খোলা স্থানে থাকার সময় প্রত্যেকে কত একজন আরেকজন থেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে থাকাটা নিরাপদ। তাহলে চলুন একবার রিক্যাপ করে আসি। আমরা এখন পড়লাম হচ্ছে কি কালবৈশাখী ঝড় যেটা হয় চৈত্র থেকে বৈশাখ মাসে। এটার প্রবাহের দিক কোনটা, এটার গতিবেগ, সময় সব জানলাম আমরা। এরপরে একটা গুরুত্বপূর্ণ আ যে যেইটা অনেক ক্ষতি হয়েছিল সেই কালবৈশাখী ঝড় সম্পর্কে জানলাম ১৯৬৮ সালের কালবৈশাখী। এরপর বজ্রপাত দেখলাম। বজ্রপাত কি ১৩তম আমাদের প্রাকৃতিক দুর্যোগ এবং এটা হটস্পট হচ্ছে বাংলাদেশের সিরাজগঞ্জ। তো বজ্রপাতের চার্ট যেটা ১৩ নাম্বার সেটা দেখলাম। বজ্রপাত কিভাবে সৃষ্টি হয় দেখলাম এবং বজ্রপাত থেকে বাঁচার যে ১৮ টা উপায়ের মধ্যে কয়েকটা উপায় সম্পর্কে আমরা জানলাম। তো চলুন এবার চলে যাই আমাদের নেক্সট টপিকে। এখন আমরা জানবো ভূমিকম্প সম্পর্কে। ভূমিকম্প জিনিসটা কি এটা আমরা সবাই জানি। আমরা যদি একটু বইয়ের ভাষায় বলি তাহলে কি পৃথিবীর যে কঠিন ভূত্বক রয়েছে সেটা প্রাকৃতিক কোনো কারণে অল্প অল্প করে কখনো কখনো কেঁপে ওঠে। এই আকস্মিক যে কম্পন সেটাই হচ্ছে আমাদের ভূমিকম্প। কিন্তু আমাদের এই ভূমিকম্পটা বাংলাদেশের জন্য হ্যাঁ, বাংলাদেশেও এটা নিয়ে অনেক ভূমিকম্প হচ্ছে। তবে যেহেতু আমাদের যে ভূমিকম্পের কারণগুলো পর্যালোচনা করলে আমরা দেখব যে কেন মহাসাগরগুলো আসলে আমাদের ভূমিকম্পের প্রভাব ফেলে। তো মহাসাগরগুলো যেহেতু আমাদের থেকে তুলনামূলক কিছুটা দূরে আছে সেহেতু বাংলাদেশকে আ সরাসরি সামুদ্রিক যে ভূমিকম্প প্রবণ অঞ্চল সেটা হিসেবে চিহ্নিত করা যায় না। এই দিকের একটা দিকে আমরা সেফ জোনে আছি কিন্তু অন্যদিকে কিন্তু আমরা কি মারা খেয়ে গেছি। আচ্ছা যাই হোক, আমরা দেখি ভূমিকম্পের কারণগুলো কি। ভূমিকম্পের প্রধান কারণ হচ্ছে ২ টা। এই জিনিসটা এই স্লাইডটা কিন্তু আমরা আগে একটা ক্লাসে পড়েছিলাম, তাই না? আমাদের ভূমিরূপের যে ক্লাসটা ছিল সেখানে পড়েছি। এখানে আমি তারপরে জাস্ট একটু নাইস টু নো হিসেবে বলে দিচ্ছি প্রধান কারণ ২ টা। প্রাকৃতিক কারণ যদি বলি, পৃথিবীর উপরিভাগের সঞ্চালন আর অগ্ন্যুৎপাত। আর অপ্রধান কারণ এইগুলো হতে পারে যে শিলাতে ভাঁজের সৃষ্টি, তাপ বিকিরণ, ভূগর্ভস্থ তাপ, ভূগর্ভস্থ চাপের যে বৃদ্ধি বা হ্রাস হয়, হিমবাহ গাত্র থেকে নিচে পড়ে যাওয়া হঠাৎ।
তো ভূমিকম্পের তীব্রতা গতিবিধি মাপার যন্ত্র দেখেন এই জিনিসটা নিয়ে অনেকের মধ্যেই প্রচুর কনফিউশন আছে, তাই না? এখন দেখেন ব্যাপারটা হচ্ছে আপনাদের প্রশ্নকর্তা আসলে এখনের প্রশ্নগুলো যেমন হচ্ছে, আমি আ বলব যে প্রশ্নকর্তা আসলে কোনটা হিসেবে প্রশ্ন করছেন, এটা নিয়েও একটা কি আমরা তো জানি না এই জিনিসটা, তাই না? যে প্রশ্নকর্তা কোনটাকে আনসার হিসেবে নিচ্ছেন। কিন্তু এই প্রশ্নটা নিয়ে প্রচুর মানে কি বলবো মতভেদ হয়ে গেছে ইদানিং এ। কিন্তু আমি যদি একটু সহজ ভাষায় বলি আপনাদেরকে, দেখেন ভূমিকম্পের তীব্রতার গতিবিধি মাপার যন্ত্রটার নাম হচ্ছে সিসমোগ্রাফ। এটা কি করে? যে ভূমিকম্প সৃষ্টি হলো সেটা অনুযায়ী এটা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী কি একটা আমাদেরকে একটা গ্রাফ দেয়। হ্যাঁ? এখন এই গ্রাফটাকে আমরা যখন স্কেল হিসেবে নিয়ে যাই, অর্থাৎ তীব্রতাটা কত স্কেল পর্যন্ত গিয়েছে এই যে স্কেলটা, সেটাই হচ্ছে রিক্টার স্কেল বা মার্সেল স্কেল। অর্থাৎ রিক্টার স্কেল একটা আছে, মার্সেল স্কেল একটা আছে। তো পূর্বে মার্সেল স্কেল দিয়ে মাপা হতো, কিন্তু বর্তমানে রিক্টার স্কেলের ব্যবহারটা সবচেয়ে বেশি। তাই সেই অনুযায়ী আমি আমার হিসেবে বললাম যে আপনারা নিজেরাও জিনিসটা বিবেচনা করে দেখবেন। তবে হ্যাঁ, প্রশ্নকর্তা কোনটা আনসার হিসেবে নিচ্ছেন সেটা আমরা জানি না। তবে আমার কাছে বিভিন্ন সাইট ঘেঁটে আমার যেটা মনে হয়েছে এবং অনেকগুলো বইতেও পাওয়া গিয়েছে, যদিও বা এখানে দ্বিমত আছে অনেকগুলো বইতে। তো সেই অনুযায়ী করলে আপনাদের ভূমিকম্পের তীব্রতা গতিবিধি মাপার যন্ত্র যদি বলে তাহলে সেটা হচ্ছে সিসমোগ্রাফ। আর সেটা কোন স্কেল অনুযায়ী তীব্রতাটা, সেটা হচ্ছে রিক্টার স্কেল ও মার্সেল স্কেল। তো এটা নিয়ে আশা করি প্রশ্ন ব্যাংকে যদি কোনো আরো জিজ্ঞাসা থাকে, আশা করি আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, তাই না? এরপর দেখেন ভূমিকম্পের কেন্দ্র আর উপকেন্দ্র। কেন্দ্র আর উপকেন্দ্র বলতে কি? আমরা পড়েছি যে আমাদের আগের চ্যাপ্টারটাতে আমরা পড়েছি কি? আমাদের যে টেকটনিক প্লেট থাকে, টেকটনিক প্লেটের মধ্যে যখন কি হয়? ঘর্ষণের সৃষ্টি হয় বা এটা একটু নড়ে চড়ে বসে, তখন যে কম্পন সৃষ্টি হয় সেটাই হচ্ছে আমাদের ভূমিকম্প। তো এখন কম্পনটা যেখানে সৃষ্টি হচ্ছে ঠিক যেখান থেকে সেটা হচ্ছে আমাদের ভূকম্পন কেন্দ্র। দেখেন এইখানে যদি কোনো ২ টা প্লেট যদি সংঘর্ষ হয় বা প্লেটের অবস্থান যদি একটু নড়ে যায়, তাহলে এইটা হবে আমাদের ভূমিকম্পের কেন্দ্র। আর এটার ঠিক উপরে একদম সোজা উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা উপরে আমরা যে ভূমিরূপের উপরে যেই অংশটা পাবো বা যে বিন্দুটা পাবো, সেটা হচ্ছে আমাদের উপকেন্দ্র বা এপিসেন্টার। এটা নিয়ে কিন্তু বিসিএস অলরেডি একটা প্রশ্ন এসেছে, তাই না? আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো তাহলে দেখেন যে ভূমিকম্প যে কেন্দ্র কোনটা যেটা ভিতরে থাকে আর উপকেন্দ্র কোনটা যেটা আমাদের ভূপৃষ্ঠের উপরে বাইরে আমরা দেখতে পাই সেটা। এখন ভূমিকম্পের কেন্দ্র আর উপকেন্দ্রের সাথে যদি আমি সম্পর্কযুক্ত করি তাহলে আমি ৩ ধরনের মাত্রা পাবো। কি, কি? একটা অগভীর কেন্দ্রে, মানে কেন্দ্রটা খুব বেশি গভীর হয় না, আরেকটা মধ্য কেন্দ্রের, আরেকটা হচ্ছে গভীর কেন্দ্রে। তো এখানে কিছু মাপ দেওয়া আছে, কি অগভীর হলে ০ থেকে ৭০ কিলোমিটার, মধ্য হলে ৭০ থেকে ৩০০ কিলোমিটার আর গভীর যদি বলে সেটা হচ্ছে ৩০০ থেকে ১৩০০ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এরপর দেখেন রিক্টার স্কেলের মাত্রা, এখানে এটাতেও এই স্কেল ভেদেও কিন্তু অনেকগুলো জায়গায় বিভিন্ন দেওয়া আছে। তো এটা বলা যায় এটা মোটামুটি গ্রহণযোগ্য একটা স্কেলের মাত্রা আরকি। তো এগুলো খুব বেশি ইম্পোর্টেন্ট তেমন না, জাস্ট নাইস টু নো। ওকে? এখন দেখেন গঠনগত কারণে আমি যদি বলি যে বাংলাদেশের ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনগুলো, অর্থাৎ বাংলাদেশের আশেপাশে বা বাংলাদেশের মধ্যে কোনগুলো রয়েছে। এখন আমরা জানি যে টারসারি পাহাড় কি বাংলাদেশে অনেক আছে। তো টারসারি যুগে যে পাহাড়গুলো রয়েছে, এরপর আসামি লুসাই পাহাড় এবং মিয়ানমারের আরাকান পাহাড়, এই অঞ্চলগুলো হচ্ছে গঠনগত কারণেই ভূমিকম্প প্রবণ। এছাড়াও ভূমিকম্পের প্রবণতা আরো লক্ষ্য করা যায় কোথায়? বাংলাদেশের উত্তরে যে আসামের খাসিয়া ও জয়ন্তিকা পাহাড় রয়েছে সেখানে, হিমালয়ের পাদদেশে এবং আন্দামান দ্বীপপুঞ্জ এবং বঙ্গোপসাগরের তলদেশে সাধারণত ভূমিকম্পের প্রবণতাটা লক্ষ্য করা যায়। এরপর দেখেন ভূমিকম্পকে আমি যদি ভূমিকম্পের অঞ্চল বা এরকম যদি ডিভাইড করতে যাই, তাহলে দেখেন আমরা যেটা বর্তমানে আমাদের কিন্তু বোর্ড বইয়ে এখনো পর্যন্ত ৩ টি এটাই আছে ১৯৯৩ সালেরটা। কিন্তু পরবর্তীতে এটা কি আপডেটেড হয়েছে। তো আমরা আপডেটেডটা সহ জানবো। যদি আমাদেরকে বলে দেয় যে এই অনুযায়ী কোনটা বা ওই রিপোর্ট অনুযায়ী কোনটা, তাহলে আমরা কি স্পেসিফিক্যালি আনসার করতে পারবো। যেমন দেখেন ১৯৯৩ সালে বাংলাদেশকে ৩ টা ভূমিকম্পনীয় অঞ্চলে বিভক্ত করা হয়েছে। এরপর ২০১৬ সালে গিয়ে আমাদের যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডেক্স, তারা একটা রিপোর্টে প্রকাশ করে যে ভূমিকম্প
সহনীয় যে অঞ্চলগুলো রয়েছে সেখানে আমি ভূমিকম্প সংঘটিত যে অঞ্চলগুলো সেখানে বাংলাদেশকে আমি ৪ টা ভাগে ভাগ করতে পারি। এরপরে দেখেন সর্বশেষ ২০২০ সালে আবার মানে রিপোর্ট প্রকাশ করেছে। সেখানেও বাংলাদেশকে ৪ টি ভূমিকম্প প্রবণ অঞ্চলে বা সিসমিক জোনে ভাগ করা হয়েছে। এখন চলুন আমরা একটু দেখে নিই যে ১৯৯৩ সাল অনুযায়ী যদি বলি তাহলে ভূমিকম্প প্রবণ ছিল কোনটা? উত্তর ও উত্তর-পূর্ব অঞ্চল। দেখেন আমার যদি বাংলাদেশের কি একটা মানচিত্র হয় আমি খুব রাফলি আঁকছি। দেখেন উত্তর আর উত্তর-পূর্ব অঞ্চল অর্থাৎ এইগুলা না? উত্তর এবং উত্তর-পূর্ব অঞ্চল। তো এই অঞ্চলটা হচ্ছে আমাদের কি? সিলেট অঞ্চলের দিকে। এরপর মাঝারি গুরুত্ব ঝুঁকিপূর্ণ যেটা সেটা হচ্ছে মধ্য অঞ্চল অর্থাৎ এই যে মধ্য অঞ্চল এইভাবে ভাগ করা হয়েছে। এরপর রয়েছে কম ঝুঁকিপূর্ণ অঞ্চল। কম ঝুঁকিপূর্ণ অঞ্চল মানে কি দক্ষিণ পশ্চিম এই যে দক্ষিণ মানে চট্টগ্রামের দিক থেকে আর পশ্চিমে কি খুলনা টুলনা ওগুলো আছে। তাহলে দেখেন আমরা একটু যদি মানচিত্রে এটা দেখি অধিক ভূমিকম্প প্রবণ হচ্ছে কি বৃহত্তর সিলেট, ময়মনসিংহ, তারপর কি আমাদের এই যে রংপুর, উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ এইভাবে করে ভাগ করেছে। এরপর যদি আমরা যাই যে আমাদের মাঝারি ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনগুলো? বৃহত্তর আমাদের যে দিনাজপুর এখানে, তাই না? দিনাজপুর, বগুড়া এইখানেই রয়েছে। তারপর টাঙ্গাইল, তারপরে হচ্ছে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামের কিছু অঞ্চল। তো এইটাকে এইভাবে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের মাঝারি ভূমিকম্প প্রবণ অঞ্চল। এরপর দেখেন কম ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটা? আমাদের বৃহত্তর রাজশাহী, কুষ্টিয়া, তারপরে হচ্ছে খুলনা, বরিশাল, পটুয়াখালী অর্থাৎ এই পাশের অঞ্চলটা। হ্যাঁ, এই পাশের নিচের অঞ্চল যেটা, এই নিচের অংশটুকু হচ্ছে আমাদের কম ভূমিকম্প প্রবণ অঞ্চল। এরপর আমি যদি বলি যে ২০২০ সালে প্রকাশিত যে রিপোর্টটা সেটা অনুযায়ী যে ৪ টা ভাগ সেগুলো কি, কি? দেখেন, ১ম এই যদি বলি খুবই গুরুতর ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনগুলো? উত্তর, উত্তর-পূর্বাঞ্চল। দেখেন আগের মতোই আছে। ওই একটু এদিক-সেদিক মাঝখানের অঞ্চলটা নিয়ে যা একটু মারামারি। হ্যাঁ, না হয় কিন্তু আগের মতোই আছে। এরপর দেখেন গুরুতর যদি ভূমিকম্প প্রবণ উচ্চ মধ্য, উত্তর পশ্চিম অংশ, দক্ষিণ পূর্বাঞ্চল অর্থাৎ কি ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর অর্থাৎ আমাদের ম্যাপের মাঝখানের একটু উপরে আমাদের যতটুকু অংশ আগে নেওয়া হয়েছিল তার চেয়ে একটু কম অংশ নেওয়া হয়েছে। এরপর দেখেন মাঝারি ভূমিকম্প প্রবণ যদি বলি তাহলে কি নিম্ন মধ্য উত্তর পশ্চিম অংশ অর্থাৎ কি কি নোয়াখালী, পাবনা, সুন্দরবন, নাটোর, কুমিল্লা এগুলো নিয়ে আসে। তাহলে দেখেন আগে কি যেটা ১৯৯৩ সালের ছিল সেখানে নোয়াখালীটাকে কি আমাদের কম ভূমিকম্প প্রবণ অঞ্চলে ছিল। কিন্তু এখন ২০২০ সালের রিপোর্ট অনুযায়ী নোয়াখালীকেও কি মাঝারি ভূমিকম্প প্রবণ অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে। এরপর কম ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটা? আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল। এখানে কোনটা রয়েছে? এখানে রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, সাতক্ষীরা এগুলো হচ্ছে আমাদের কম ভূমিকম্প প্রবণ অঞ্চল। এবার দেখেন ভূমিকম্পের ফলাফল এগুলো কিন্তু আমরা আগেই পড়ে এসেছি। সুতরাং আমি খুব বেশি ডিটেইলে বলব না। এটা কখন হয়? এটা ১৭৮৭ সালে। এটাও কিন্তু কি বিসিএস এর প্রশ্ন। তাই না? তো এখানে কি পুরাতন ব্রহ্মপুত্রটা কি তার গতিপথ পাল্টে যমুনা নদী হিসেবে প্রবাহিত হয়েছিল। তারপর দেখেন এখন এখানে একটা ট্রিক আমি ওই ক্লাসেও আপনাদেরকে বলেছি। তারপরে আরেকটা আবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি আপনাকে যদি বলা হয় কোন নদী গতিপথ পরিবর্তন করেছে? পুরাতন ব্রহ্মপুত্র যেটা সেটা। আর গতিপথ পাল্টে কোন নদী হয়েছে? যমুনা নদী। ওকে? এরপর দেখেন ১৮৯৯ সালে ভারতের কচ্ছ উপকূলে সেখানে কি সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে যায়। এরপর ১৯৫০ সালে আসামের ভূমিকম্প যেটা হয় সেটার কারণে দিবং নদী যেটা আছে সেটার গতিপথটা পরিবর্তন হয়েছিল। আর ভূমিকম্পের ফলে অনেক সময় কি পর্বতগাত্র থেকে হচ্ছে আমাদের হিমপ্রবাহ হঠাৎ করে পড়ে যায়, শিলাপাত হয়। তখন হচ্ছে আবার কি ভূমিকম্পের কারণে একটা ম্যাসিভ একটা চেঞ্জ হয়ে যায়। এছাড়া জলোচ্ছ্বাস প্রবণ যে অঞ্চল সেখানে জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। এখানে দেখেন বাংলাদেশে সংঘটিত বলেন বা বাইরে সংঘটিত এটা শুধু বাংলাদেশ না, এটা হচ্ছে পুরো বিশ্বের গুলা নিয়ে আসা হয়েছে। অর্থাৎ অনেক অঞ্চলে যে সংঘটিত কয়েকটা উল্লেখযোগ্য ভূমিকম্প যদি বলি। ১৭৮৭ আমরা পড়লাম কি ৮.৭ মাত্রার একটা ভূমিকম্প ছিল যেটা ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন করে দিয়েছে। এরপর ১৯৯৭ সালে একটা হয় সেটা হচ্ছে চট্টগ্রামে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। ২০০৮ সালে ক্ষয়ক্ষতি না হলেও এখানে কি আতঙ্কের সৃষ্টি হয়েছিল। এরপর দেখেন ২০১৫ সালে ২৫ এপ্রিলের দিকে ৭.৮ মাত্রার একটা ভূমিকম্প হয়েছিল নেপালের পোখরাতে। সেখানে অনেক মানুষজন মারা গিয়েছিলেন এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল।
এরপর ২০২৩ সালের হিসাবে যদি আমরা বলি, দেখেন বাংলাদেশে না শুধু মানে বিশ্বে আমি যদি বলি যে ভূমিকম্প কিভাবে বেড়ে চলেছে, ভূমিকম্পের প্রবণতাটা। ২০২৩ সালে ৬ ফেব্রুয়ারি আমরা জানি সবাই যে তুরস্ক ও সিরিয়াতে অনেক মানে কি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর মানুষ মারা গিয়েছে। আমাদের আর জনমালের ক্ষতি তো আছেই। কত এটা? ৭.৮ মাত্রার ভূমিকম্প ছিল। এরপর ২০২৩ সালে আবার ৮ সেপ্টেম্বরে কোনটা হয়? সেটা হচ্ছে মরক্কোতে। এরপর দেখেন আমাদের ৩রা অক্টোবর কিছুদিন আগে নেপালের পশ্চিমাঞ্চলের যাজারকোটে আবার ভূমিকম্প হয়। তাহলে দেখেন একটা এই নেপালে ২০১৫ সালে আরেকটা কি ভয়াবহ একটা ভূমিকম্প দেখেছিলাম আমরা, তাই না? এরপর দেখেন ৭ অক্টোবর ২০২৩ সালে আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প হয়। এবং একটা দুঃখের বিষয় কি জানেন? যে আফগানিস্তানে যেই আ ভূমিকম্পটা হয়েছিল সেটার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল নারী এবং শিশুরা। কারণ আফগানিস্তানের আপনার ওখানে যেহেতু তালেবান সদস্যরা রয়েছে, তো তাদের চাপে পড়ে ওখানের আফগানিস্তানের যে মহিলারা আছেন তারা কি একটা প্রাইমারির একটা নির্দিষ্ট গণ্ডি পর্যন্ত, বেশি হলে তারা এতটুকু পর্যন্ত পড়াশোনা করতে পারেন। আদারওয়াইজ তাদেরকে কি ঘরে বন্দির অবস্থায় থাকতে হয়। তো এমন একটা অবস্থা যে যখন আফগানিস্তানে ভূমিকম্প হয়, তখনকার ওখানের আ তালেবান সদস্য যারা আছেন, তারা এমন একটা পরিস্থিতির অবতারণা করেছিলেন যে, সেখানে তারা মানে যেসব নারী বা শিশু যারা আছেন, তারা ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছেন, কেউ আহত, কেউ নিহত। কিন্তু তাদের মধ্যে তখনও কি মানবতা দেখা যায়নি। তারা এই অবস্থাতেও কোনো নারী বা নারীদেরকে কি কোনো পরপুরুষের দ্বারা স্পর্শিত হতে দেন নাই। তো তারা করেছেন কি নারীদের এমনকি এমন অনেক মানে বিভিন্ন খবরে বলা হয়েছে, এমনও ঘটনা হয়েছে যে নারীদেরকে গোসল করানোর জন্য লোক পাওয়া যাচ্ছিল না, মহিলা পাওয়া যাচ্ছিল না। সেজন্য পর্যন্ত কি তাদেরকে ওই অবস্থাতেই দাফন করে ফেলা হয়েছে। তো খুবই দুঃখজনক এবং গা শিউরে ওঠা কিছু ব্যাপার। তো আফগানিস্তানে এটা ঘটেছিল। ওকে, আমরা চলে যাই আরেকটা টপিক, সেটা হচ্ছে ভূমিধস বা পাহাড় ধস। এখানে দেখেন আমাদের ভূমিধস কোনটাকে বলি? যখন পাহাড়ের ঢাল বেয়ে নিচে কোনো মানে আমাদের ভূমি যখন পড়ে যায়, ধস হয়, তখন সেটাকে আমরা পাহাড় ধস বলি। সাধারণত বাংলাদেশে যদি পাহাড় ধসের কথা বলি তাহলে আমাদের কি পাহাড় আছে কোন অঞ্চলে? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট এইসব অঞ্চলে পাহাড় আছে এবং এখানে পাহাড় ধসের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে আরকি। তুলনামূলক। তারপর দেখেন আপনারা কিছুদিন আগে যদি বলি সেটা ২০১৭ র দিকে মেবি ১৭ বা ১৮ র দিকে এমন হয়েছিল যে ভূমিধসের কারণে রাঙামাটি অঞ্চলে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। ওই সময়টাতে এমনও হয়েছে যে এত জোরে পাহাড় ধস হয়ে আসছিল যে নিচে পাহাড়ের পাদদেশে অনেক ঘরবাড়ি থাকে না? সেসব ঘরবাড়িতে মানে মাটির স্রোতে কেউ ঘর থেকে বের হতে পারেনি। তারা বুঝে উঠতে পারেনি যে মাটি কোন দিক থেকে আসছে আর কোন দিকে বের হবে। এরকম অবস্থায় অনেকেই আ মানে মারা গিয়েছেন, এমন অনেক রেকর্ড আছে। এবং মানিকছড়ির ওইদিকে একটা অঞ্চলে এরকম হয়েছিল। মানে রাঙামাটিতে যাওয়ার পথে। সেখানকার যে সেনা সদস্য আছেন, সেখানে ২ জন সেনা সদস্য মেবি এভাবে মানে শহীদ হয়েছিলেন। এখন দেখুন আমরা যদি বলি যে ভূমিধসের প্রধান কারণগুলো কি? অবশ্যই আমাদের যে ভূমির নিম্নস্থ যে পানি রয়েছে সে পানির চাপ একটা ফ্যাক্ট। এছাড়া গাছপালা অপসারণের ফলে আমরা কি প্রচুর পাহাড় ধ্বংস করছি, এরকম আমাদের কি বনভূমি ধ্বংস করছি, এরকম আছে, তাই না? তো এইগুলার কারণে আমাদের ভূমিটা ক্ষয় হতে থাকে এবং মাটিগুলো আলগা হয়ে যায়। তো এরপরে কি ফলাফল? ভূমিধস। বর্ষণের যে ঢেউয়ের ফলে ভূমিক্ষয় হতে পারে। এছাড়া ভূমিকম্প তো আছেই। কারণ কি জানেন? জুম চাষের পদ্ধতিটাই হচ্ছে এমন যে জুম চাষ মানে আমি এই পাহাড়ের এই অঞ্চলটাকে ধরেন আমি জুম চাষ করব। তো এখানে করা হয় কি? এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন ধরিয়ে দিলে অর্থাৎ এত কষ্ট কে করবে যে প্রতিটার গোড়া নিয়ে আমি কাজ করব। তার চেয়ে বরং এটা পুড়িয়ে দেওয়া হয়। এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। তো এখানে পুড়ে গিয়ে দেখা যায় আমার যে আগের গাছপালা আছে সেগুলো কি ধ্বংস হয়ে যায়। এরপর নতুন করে জুম চাষ করা হয় এখানে। তো এটা ছিল প্রাচীন এক ধরনের চাষাবাদ পদ্ধতি। কিন্তু বর্তমানে কি জুম চাষের বিকল্প পদ্ধতি আরো বের হয়েছে। তো সেগুলো কি আমাদের ইউজ করা দরকার আরকি। তো এজন্য জুম চাষকেও ভূমিধসের একটা অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এবার আমরা জানবো সুনামি সম্পর্কে। এই সুনামি সবচেয়ে বেশি আসে কেন বলেন তো? সুনামি, তাই না? ওই যে বানানের জন্য আসে। তো এটার ভাষা হচ্ছে মেইনলি জাপানিজ ভাষা এবং এটার অর্থ হচ্ছে পোতাশ্রয়ের ঢেউ।
এখন সুনামির বৈশিষ্ট্য যদি বলি, সুনামির এগুলো কিন্তু আমরা আগে পড়েছি। তবুও আমি একটু নাইস জন্য হিসেবে বলছি। প্রতি ঘন্টায় ৮০০ থেকে আমাদের কত ১৩০০ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তরঙ্গ দৈর্ঘ্য ৭০০ থেকে ১০০ থেকে ৭০০ কিলোমিটার। আর তখন কি গতিবেগ হয়ে যায় তখন ৫০০ থেকে ৯৫০ পর্যন্ত। এরপর দেখেন ভূমিকম্পের উপকেন্দ্র বরাবর উপরের দিকে পানিতে ঢেউয়ের উচ্চতা ১ মিটারের কম হয় সাধারণত আরকি। সুনামির কারণ যদি আমরা বলি সেটা কি? ভূমিকম্প। মেইন হচ্ছে কি আমাদের বিশাল হ্রদ বলেন, হ্রদের মধ্যে ভূমিকম্প হতে পারে বা সমুদ্রের মধ্যে ভূমিকম্প হতে পারে। আরেকটা রয়েছে কি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। এগুলোর কারণে আমাদের সুনামি হতে পারে। এছাড়া ওই যে সমুদ্র তলদেশে প্লেটের যদি ক্ষতি ঘটে তখন কি আমাদের সুনামি হতে পারে। এখন সুনামির অন্যান্য কারণ কি? ওই ভূমিধস হতে পারে, জোয়ার-ভাটার প্রভাবের কারণে হতে পারে এবং ভূ-অভ্যন্তরীণ যে প্লেটের চলাচলের কারণে হতে পারে। ওয়েভ ট্রেন আমরা পড়েছি যে ঢেউগুলো একের পর এক উঁচু হয়ে আসে সেজন্য এটাকে রেলগাড়ির মতো লাগে। তো এই জন্যই কি এটাকে ওয়েভ ট্রেন বলা হয়ে থাকে এই ঢেউগুলোকে। এখন যদি আমি বলি ভূমিকম্প আর সুনামির মধ্যকার সম্পর্কটা কি? দেখেন কিভাবে হয়। ২ এপ্রিল ১৭৬২ সালে একটা ভূমিকম্প হয় কোথায়? মিয়ানমারের আরাকান উপকূলে। এবং এই ভূমিকম্পের ফলাফলটা গিয়েছে কোথায় জানেন? কক্সবাজার এবং কক্সবাজারের সন্নিহিত অঞ্চল যেগুলো আছে সেখানে। সেখানে কি হয়েছে? সুনামি হয়েছে, ভূমিকম্প হয়েছে আরাকান উপকূলে। পার্শ্ববর্তী কক্সবাজার আর সন্নিহিত অঞ্চলে ভূমিকম্পের ফলাফলস্বরূপ সুনামি হয়ে গেছে। এরপর ১৯৪১ সালে আন্দামান সাগরে এটা হয় এবং এটা সংঘটিত হয়েছে কোথায়? আমাদের বঙ্গোপসাগরে। কিন্তু আঘাতপ্রাপ্ত হয়ে গেছে ভারতের পূর্ব উপকূল। ২০০৪ সালের ডিসেম্বরে কি ইন্দোনেশিয়ার সিনালুয়ে যে দ্বীপ রয়েছে সেখানে আমাদের ইন্দোনেশিয়া এবং আশেপাশের কয়েকটা দেশে সুনামি হয়েছে। কেন? ওই ইন্দোনেশিয়ার যে সিনিওয়েলয়ে যে দ্বীপটা রয়েছে সেখানে ভূমিকম্পের কারণে এখানে সুনামি হয়েছে। এরপর সাম্প্রতিক সময়ের কয়েকটা আমরা যদি সুনামির কথা জানি তাহলে কত ২০০৪ সালে ইন্দোনেশিয়াতে একটা হয় সুমাত্রা দ্বীপে। তারপরে হচ্ছে এটা কেন হয়? ৯.১ মাত্রার একটা ভূমিকম্প হয়েছিল সেটার জন্য। আর ২০১১ সালে প্রশান্ত মহাসাগর জাপানের এই অংশে হচ্ছে কি একটা সুনামি হয়েছিল। এবার আমরা চলে যাব আমাদের দেশের জন্য একটা অ্যালার্মিং একটা সিচুয়েশন সেটা হচ্ছে কি আর্সেনিক। এই আর্সেনিকটা সাধারণত কি মানে আমাদের অনেকেই আমাদের দেশে এটা সম্পর্কে সচেতন না। কিন্তু এটা যে ভিতরে অনেক মানুষকে শেষ করে দিচ্ছে এটা সম্পর্কেও তারা সচেতন না। এখন তবুও আরকি আমাদের কাজ আছে আমরা পড়ব। তো আমরা আমাদের পরিবারকে কি আমরা নিজেরা চেষ্টা করব নিজেদের অবস্থান থেকে যেন আমরা আমাদের পরিবারকে সচেতন করতে পারি সেই চেষ্টাটা আমরা করব। দেখুন দেশে ১ম এই আর্সেনিকটা শনাক্ত হয়েছিল পশ্চিমাঞ্চলে ১৯৯৩ সালে এবং আক্রান্তের শীর্ষ জেলা ছিল চাঁদপুর। এখন আর্সেনিক শনাক্ত হয় কয়টি জেলায়? আমাদের ৬৪ টা জেলার মধ্যে ৬১ টা জেলাতেই কি আর্সেনিক রয়েছে। তবে আমাদের যে পার্বত্য চট্টগ্রামে ৩ টি জেলা রয়েছে, সেই ৩ টি জেলা কি আর্সেনিক থেকে সেইফ। কারণ এখানকার পানির লেয়ারটা নেয়ার জন্য অনেকখানি ভিতরে যেতে হয়, তাই না? তো এখানে আর্সেনিকের মাত্রা অনেক কম পাওয়া গেছে। এরপর দেখেন আর্সেনিকের কয়েকটা তথ্য যদি আমরা জানি, এশিয়ার ১ম পানি জাদুঘর অবস্থিত হচ্ছে পটুয়াখালীর কলাপাড়াতে। এবং দেশে ১ম আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট এর কথা যদি বলা হয়, সেটা করা হয়েছে কোথায়? টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স যেটা গোপালগঞ্জে। এবং আর্সেনিক নির্মূলে বাংলাদেশকে সাহায্য করেছে বিশ্ব ব্যাংক। এবং এটা যদি বলি আমি সংস্থা হিসেবে কোন সংস্থা করেছে সেটা হচ্ছে বিশ্ব ব্যাংক। আর যদি বলি দেশ হিসেবে আর্সেনিক নির্মূলে বাংলাদেশকে সাহায্য করছে কোন দেশ? সেটা হচ্ছে সুইজারল্যান্ড। এরপর দেখুন আর্সেনিক যেটা সেটার আবিষ্কারক হচ্ছে কি দীপঙ্কর চক্রবর্তী, যিনি ভারতের অধিবাসী। তিনি হচ্ছে কখন করেছেন? ১৯৯৫ সালে। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশে শনাক্ত হলো বা পশ্চিমাঞ্চলে শনাক্ত হলো ১৯৯৩ সালে আর এটার আবিষ্কার হলো ১৯৯৫ সালে। তাহলে কাহিনী কি? আসলে কাহিনীটা হচ্ছে তখন আর্সেনিক যেটা পাওয়া গিয়েছিল সেটা যে আর্সেনিক সেটা সম্পর্কে সচেতন ছিল না মানুষ। মানে একটা মেটাল পাওয়া গিয়েছে। সেটা কি? সেটা সম্পর্কে আরো গবেষণা করে পরবর্তীতে দীপঙ্কর চক্রবর্তী এটা বের করেছেন এটা আর্সেনিক। ওকে? আশা করছি আপনাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এরপর দেখেন এই আর্সেনিকটাকে আমাদের কিভাবে করে আমরা আ নির্মূল করতে পারি বা কিভাবে করে আর্সেনিক পানি তো আছে। এখন আমাদের এটা থেকে কিভাবে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি, এইটার জন্য আমাদের কি একটা ফিল্টার মানে আবিষ্কার করেছেন। কে আবিষ্কার করেছেন? যার কাছে আমরা কৃতজ্ঞ তিনি হচ্ছেন আবুল হুসাম। তিনি
এই পানির যে ক্ষতিকারক আর্সেনিক পদার্থ সেটা শোধন করার জন্য এই সনোফিল্টারটা উদ্ভাবন করেছেন। এবং এটার কারণে অর্থাৎ এই উদ্ভাবনের কারণে তিনি আউটস্ট্যান্ডিং আমেরিকান বাই চয়েস এই পুরস্কারটা পেয়েছেন। তো এটা এখনো পর্যন্ত আসেনি। বিভিন্ন আ কি বলবো আমি এটা জিকে হিসেবেও চলে আসতে পারে। এটা যে ভূগোল হিসেবে আসবে তার কোনো কথা নেই। তো এজন্য এখানে এই তথ্যটা দিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখেন দেশজ উপাদান ব্যবহার করে আবার আর্সেনিক মুক্ত করার আরেকটা পদ্ধতি যেটা সেটা আবিষ্কার করেছেন ডক্টর এম এ হাসান। উনি দেশজ উপাদান ব্যবহার করে এই আর্সেনিক মুক্ত করার পদ্ধতি আবিষ্কার করেছেন। তো আর্সেনিকের গ্রহণযোগ্যতার মাত্রা যদি বলি, এই স্লাইডটা পড়ানোর সময় আমার বেশ হাসি পায়। কারণ দেখেন বাংলাদেশের অবস্থা কি? আসলে হাসি পায়, দুঃখে হাসি পায়, বুঝছেন? কারণ দেখেন হু কর্তৃক অর্থাৎ WHO কর্তৃক আমাদের গ্রহণযোগ্য মাত্রা বলা হয়েছে কত? 0.01 মিলিগ্রাম পার লিটার। সেটা তারা বললেন কি, "আচ্ছা ঠিক আছে, তোমাদের দেশে যেহেতু বেশি তাহলে তোমাদের দেশের জন্য একটু কমিয়ে দেই।" কমিয়ে কত দিল? অর্থাৎ কমিয়ে দিল মানে কি? আমাদের লিমিটেশন গ্রহণযোগ্য মাত্রাটা একটু বাড়িয়ে দিয়েছে আরকি। আমাদের উপর একটু শিথিল অবস্থা করেছে। সেটা কত? তো তারা বললেন যে বাংলাদেশের জন্য 0.05 মিলিগ্রাম পার লিটার। এখন আর বাংলাদেশের অবস্থা কি জানেননি? বাংলাদেশের অবস্থান হচ্ছে তার ডাবল এর চেয়েও বেশি। কারণ বাংলাদেশে প্রাপ্ত আর্সেনিক হচ্ছে আপনাদের ১.০১ মিলিগ্রাম পার লিটার। চিন্তা করে দেখেন ডাবল এর চেয়ে বেশি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আ এই ছিল হচ্ছে কি আর্সেনিক সংক্রান্ত সকল কাহিনী। তো চলুন একবার আমরা রিক্যাপ করে আসি এতক্ষণ ধরে যা পড়লাম। আমরা পড়েছি যে ভূমিকম্প কাকে বলে পড়লাম, ভূমিকম্পের স্কেল, ডিস্কেল কারণ এগুলো সম্পর্কে আমরা জেনেছি। তারপরে কি কেন্দ্র উপকেন্দ্রের সম্পর্ক, কোন অঞ্চল ভূমিকম্প প্রবণ এগুলো দেখলাম। তারপর ভূমিকম্প সহনীয় যে অঞ্চলগুলো মাত্রার উপর ডিপেন্ড করে যে বিভিন্ন সংগঠিত অঞ্চলগুলো আমরা দেখলাম। এরপরে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে ভূমিকম্পের ফলাফল কি হতে পারে। মানে সম্প্রতি সংঘটিত বেশ কয়েকটা ভূমিকম্পের তথ্য আমরা জানলাম। এরপরে আমরা জানলাম যে ভূমিধস বা পাহাড় ধস কি? এদের কারণ কি? তারপরে জানলাম সুনামি নিয়ে, সুনামির বৈশিষ্ট্য জানলাম, সুনামির কারণ জানলাম। এরপর সুনামির এবং ভূমিকম্পের মধ্যকার সম্পর্ক এবং সাম্প্রতিক সময়ের কয়েকটা সুনামি সম্পর্কে জানলাম। তারপর চলে গেলাম আর্সেনিকে, আর্সেনিকের আক্রান্তের শীর্ষ জেলা কোনটা? চাঁদপুর, আমাদের শাহরিয়ার ভাইয়ের বাসা। আচ্ছা, এরপরে হচ্ছে আর্সেনিকের বিভিন্ন তথ্য আমরা জানলাম যে ১ম পানি জাদুঘর কোথায়? আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট কোথায়? তারপরে আর্সেনিক নির্মূলে সহায়তা করেছে কোন দেশ, কোন সংস্থা? তারপরে সনোফিল্টারের আবিষ্কারক জানলাম। এরপর আর্সেনিকের মাত্রাগুলো জানলাম আমরা, তাই না? তো এবার আমরা চলে যাব আমাদের নেক্সট টপিকে। এবার আমরা আলোচনা করব ঘূর্ণিঝড় নিয়ে। এই ঘূর্ণিঝড় জিনিসটা কি? আমরা সবাই কিন্তু জানি জিনিসগুলো। জাস্ট এখানে একটু বইয়ের ভাষায় আমরা পড়ব। এই ঘূর্ণিঝড়টা হচ্ছে একটা সাময়িক প্রাকৃতিক দুর্যোগ। যেটা বায়ুমণ্ডলীয় গোলযোগের মধ্যে প্রচন্ড শক্তিশালী এবং সবচেয়ে প্রলয়ংকারী একটা মানে দুর্যোগ বলা যায়। দেখেন ঘূর্ণিঝড়টা কিভাবে সৃষ্টি হয়? আমরা প্রতিনিয়তই কিন্তু শুনি যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে বা অমুক জায়গায় কি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এরকম কথা আমরা প্রায়শই শুনে থাকি। তো এই যে ঘূর্ণিঝড় সেটা কিভাবে সৃষ্টি হয়? সেটা যদি বলি, দেখেন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে বা বঙ্গোপসাগরের কি মাঝখানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে এরকম বলে, তাই না? আর আমরা কি জানি? আমরা এতক্ষণ ধরে যা পড়ে এসেছি সেই বেসিক অনুযায়ী আমরা জানি যে নিম্নচাপ যেখানে সৃষ্টি হয় তার আশেপাশের বায়ুগুলি কি করবে? তার আশেপাশের বায়ুগুলো কি করবে? অর্থাৎ ঊর্ধ্বচাপ যেগুলোতে আছে সেগুলোকে বা উচ্চচাপ যেগুলোতে আছে সেইসব বায়ু চারপাশ থেকে এসে সে চাইবে কি? আমাদের যে নিম্নচাপ অঞ্চল আছে সেই অঞ্চলটাতে সে যেন মানে একটা চাপের একটা ভারসাম্য রক্ষা করতে চায়। কিন্তু নিম্নচাপটা এত দ্রুত হয়ে থাকে বা এই ঘটনাটা এতটা দ্রুত হয় যে কেন্দ্রে হচ্ছে নিম্নচাপ বিস্তার করে আর চারপাশে উচ্চচাপ থাকে এবং এইটাই একটা কি দুর্যোগে রূপান্তরিত হয়। তাহলে এই যে কেন্দ্রমুখী এবং ঊর্ধ্বমুখী বায়ুরূপে হচ্ছে এই ঘূর্ণিঝড়টা পরিচিত এজন্য। এবং বর্ষাকালে সাধারণত দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু যেটা আছে সেটার কারণে এই ধরনের ঘূর্ণিঝড়গুলো হয়ে থাকে। এবং এই ধরনের মানে এই যে বললাম যে নিম্নচাপ হয়ে থাকে এরপর চারপাশে উচ্চচাপ বিরাজ করে এবং এটার কারণে মূলত ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়।
এখন যদি আমরা বলি বাংলাদেশে ঘূর্ণিঝড় হয় কখন, সাধারণত বাংলা মাস যদি আমরা হিসাব করি তাহলে আশ্বিন কার্তিক এবং চৈত্র বৈশাখ মাসে এই ঘূর্ণিঝড় সংঘটিত হয়ে থাকে অ্যাজ ইউজুয়াল। এবং ঋতু হিসেবে যদি বলি তাহলে সাধারণত বর্ষাকালে এই ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, অনেকে ঘূর্ণিঝড়ের সাথে আবার কি কালবৈশাখী মিলিয়ে ফেলবেন না কিন্তু, হ্যাঁ? কালবৈশাখীটা ছিল কি? কালবৈশাখী ছিল আমাদের শীতের শেষে, গ্রীষ্মের শুরুতে। ওইটা ছিল হচ্ছে আমাদের কি কালবৈশাখী। আর ঘূর্ণিঝড় হচ্ছে কখন? বর্ষাকালে। এখন দেখেন ঘূর্ণিঝড় যেটা, এটা সাধারণত বাংলাদেশের কি দক্ষিণ ফান এলাকার যে একটা আকৃতি বাংলাদেশে, এইটার কারণে অধিক সংখ্যক ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এবং এটা সাধারণত কি জানেন? মানে আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগরেই হচ্ছে কি পার্শ্ববর্তী বঙ্গোপসাগরে সাধারণত সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় সংঘটিত হয়ে থাকে। এটা মানে এটা হচ্ছে বাংলাদেশের অবস্থানগত কারণে বলা যায় আমরা দুর্যোগের সম্মুখীন হয়ে থাকি। এখানে দেখেন গত ৩ দশকের আমরা যদি পর্যালোচনা করি, গত ৩ দশক ধরে বাংলাদেশের পূর্বাংশে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় হয়। পূর্বাংশ মানে কি বোঝাচ্ছে? চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, উরিরচর, চরজব্বার এগুলো কোথায়? আমাদের ওই যে মানে একদম দক্ষিণ দিকে অবস্থিত আরকি। দক্ষিণ-পূর্ব এই দিকে অবস্থিত। এই ধরনের অঞ্চলগুলোতে মূলত ঘূর্ণিঝড় সবচেয়ে বেশি সংগঠিত হয়। এরপর দেখেন মৌসুমী ঘূর্ণিঝড়। বিশ্বের সবচেয়ে বেশি মৌসুমী ঘূর্ণিঝড় হয় হচ্ছে বঙ্গোপসাগরে। একটু আগেই বললাম, তাই না? এখন দেখেন আমাদের যে এই আ বিভিন্ন ঝড় হয়, এইগুলার সাধারণত নামকরণ করে কে? ওয়ার্ল্ড মেটেওরোলজিক্যাল অর্গানাইজেশন যেটা আছে এটার এটার একটা শাখা যেটা আছে সেটার নাম কি WMO বা এসকেপ প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোনস, অর্থাৎ এসকেপ প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোনস। এরা হচ্ছে কি করে ভারত মহাসাগরে যত সকল ঝড় হয় অর্থাৎ আমাদের দিকে আর কি যত ঝড় হয় সবগুলোর নামকরণ হচ্ছে ওনারা করে থাকেন। তো এই অর্গানাইজেশনটা বা এই ট্রপিক্যাল সাইক্লোনের যে অংশটা এটা কিন্তু অনেকে স্কেপ বলে ভুল করে থাকবেন। এইটা না। এটা কোনটার? এটা হচ্ছে প্যানালন ট্রপিক্যাল সাইক্লোনস এর প্রতিষ্ঠা হয়েছিল ১৯৭২ সালে, যার সদস্য সংখ্যা ১৩ টি। ওকে? এবং বাংলাদেশে আঘাত হানা এখন কয়েকটি ভয়াল সাইক্লোন সম্পর্কে যদি আমরা জানতে চাই, ঝড়ের অপর নাম হচ্ছে কি এই যে ঘূর্ণিঝড় যেটা এটার অপর নাম হচ্ছে ঘূর্ণিঝড় গোর্কি বা এটাকে ভোলা ঘূর্ণিঝড় বা ১৯৭০ এর ঘূর্ণিঝড় নামেও কিন্তু ডাকা হয়। তো তখনকার মানুষজন যারা তৎকালীন সময়ে ছিলেন তারা কিন্তু একটু মানে তখনকার ওনারা রেফারেন্স দিতেন যে ওই ঘূর্ণিঝড়ের সময় হয়েছিল আমার ছেলেটা বা অমুক হয়েছিল এই টাইপের কথাবার্তা আমরা শুনি, তাই না? তো এইটাই হচ্ছে কি আমাদের সেই যে আমাদের মুরুব্বিরা যেটা বলতেন যে ভোলা ঘূর্ণিঝড় বা ঘূর্ণিঝড় গুর্গি সবচেয়ে ভালো তারা জানবেন যদি বলেন আপনার ৭০ এর যে ঘূর্ণিঝড়। তো এই সময় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়। এই সময় কি প্রায় ৪৬% মানুষ প্রাণ হারায় যে ভোলার তৌজুমুদ্দিন যে উপজেলা রয়েছে সেখানে। এবং জাতিসংঘের মতে গত শতাব্দীর সবচেয়ে ভয়াবহ দুর্যোগ ছিল হচ্ছে এই ভোলা ঘূর্ণিঝড়টা। এরপর দেখব যে ১৯৯১ সালের মেরিয়ান। এই ঘূর্ণিঝড়টা হচ্ছে শতাব্দীর প্রচন্ডতম ঘূর্ণিঝড় হিসেবে পরিচিত। আর এই ঝড়ের পরবর্তীতে একটা ত্রাণ তৎপরতা চালানো হয়। এই ত্রাণ তৎপরতার নাম কি? একটা ছিল অপারেশন মান্না, আরেকটা ছিল অপারেশন সি এঞ্জেল। এখন প্রশ্ন কি আসে? প্রশ্ন আসে অনেক সময় যে অপারেশন মান্না কোন দেশ কর্তৃক পরিচালিত হয়েছিল? সেটা হচ্ছে ব্রিটিশ কর্তৃক। আর মার্কিন যেটা অপারেশন সি এঞ্জেল সেটা ছিল হচ্ছে কি মার্কিন যে মার্কিন কর্তৃক পরিচালিত হয়েছিল এই ত্রাণ তৎপরতাটা। বা এটাও আসতে পারে যে অপারেশন সি এঞ্জেল কি? এটা খুব কমন একটা প্রশ্ন। এটা হচ্ছে কি ত্রাণ তৎপরতার নাম। এই যে দেখেন অপারেশন সি এঞ্জেল যেটা ছিল ইউএস এর ১৯৯১ সালে মেরিয়ানে যেটা হয়েছিল সেটার মানে হেল্পিং হ্যান্ড হিসেবে ছিল আরকি ত্রাণ তৎপরতায়। এরপর দেখেন সিডর যেটা নিয়ে অলরেডি কি আমাদের প্রশ্ন এসেছে তাই না বিসিএস এ? তো সিডরটা হয়েছিল কখন? আমাদের যে ২০০৭ সালে এবং সিডর যে ভাষার শব্দ সেটা হচ্ছে কি সিংহলিজ এবং এই সিডর শব্দের অর্থটা হচ্ছে চোখ। আইলা। আইলাটা উৎপত্তি হয়েছে কোথায়? উত্তর ভারত মহাসাগরে। অর্থাৎ ভারত মহাসাগরে হয়েছে। এটা মালয় ভাষার শব্দ। এটার অর্থ ডলফিন বা শুশুক জাতীয় প্রাণী। এখন দেখেন আমাদের বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সংঘটিত কয়েকটা গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়ের নাম যদি আমরা বলি,
দেখেন ১২ই নভেম্বর ১৯৭০ সালে যেটা গোর্কি এটা। তারপরে হচ্ছে ৩০শে নভেম্বর ১৯৮৮ সালে একটা হয়। তারপরে কি ১৯৯১ সালের মেরিয়ান এগুলো আমরা দেখেছি। এই ২ টা গুরুত্বপূর্ণ। এগুলো কি ছিল? ক্রান্তীয় ঘূর্ণিঝড় নাম ছিল এগুলার। আর ২০০৭ সালে যেটা ১৫ই নভেম্বর তারিখ সহ এসেছিল কিন্তু। এটা ছিল কি? সিডর। এরপর ২০০৯ সালের ২৫শে মে ছিল আইলা। মহাসেন ছিল কখন? ২০১৩ সালের ১৬ই মে। কোমেন যেটা ছিল ২০১৫ সালের ৩০শে জুলাই। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, তার মানে কি আমি সবগুলা ঘূর্ণিঝড়ের নাম মনে রাখবো? এক্ষেত্রে আপনি আপনার টেকনিক ভালো বুঝবেন। কেন জানেন? কারণ এখানে আপনি এতগুলা তারিখ মনে রাখবেন, তাও এখান থেকে আসবে কিনা সন্দেহ আছে। তো আপনি চাইলে এই জিনিসটা পড়বেন, পরে পড়বেন। আপনার যেটা ম্যান্ডেটরি আপনি সেগুলো আগে পড়ে নেন। এরপর যদি আপনার মনে হয় যে না ওগুলো আপনার আয়ত্তে চলে এসেছে, আপনার যথেষ্ট সময়ও আছে, তখন আপনি এগুলো কি ধীরে সুস্থে পড়বেন। একটু চোখ বুলাবেন কিছুদিন পর, পর। তাহলে দেখবেন আপনার এমনিতেই মনে থাকবে। তাহলে এই যে দেখেন অনেকগুলা ঘূর্ণিঝড় আছে। এরপরে হচ্ছে ২০২৩ এ সংঘটিত কয়েকটা মানে উল্লেখযোগ্য যদি বলি, ২০২৩ সালের ২৪শে মে যেটা হয়েছিল মোখা। যেটার কারণে মানে এটা কিন্তু ২০২৩ এর একটা মারাত্মক একটা ঘূর্ণিঝড় ছিল, তাই না? আমাদের স্কুল কলেজও বন্ধ দিয়ে দিয়েছিল। এরপর দেখেন ২০২৩ সালের ২৫শে অক্টোবর ছিল হামুন। আর ১৭ই নভেম্বর কিছুদিন আগে আরেকটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে মিথিলি। এখন দেখেন আমরা আবার অনেকে কি মানে সাইক্লোন হিসেবে একটা জিনিস জানি। এই সাইক্লোনটা কি? এই যে এই বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের যে ঝড়টা এটাই হচ্ছে সাইক্লোন। সেম জিনিস। শুধুমাত্র একেক মহাসাগরের ভিত্তিতে অর্থাৎ কোথা থেকে উৎপন্ন হচ্ছে সেটার ভিত্তিতে বিভিন্ন নামকরণ করা হয়ে থাকে। তাহলে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের সৃষ্ট যে ঝড় সেটা হচ্ছে সাইক্লোন। এরপর হারিকেনটা কি? হ্যারিকেনটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে যদি কোনো ঝড় সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো হ্যারিকেন। আর প্রশান্ত মহাসাগরে যেটা সৃষ্টি হবে সেটাকে বলবো আমরা টাইফুন। টর্নেডো কি? টর্নেডো হচ্ছে বায়ুমণ্ডলের গোলযোগের কারণে এক প্রকার দহন ও সম্পদ ধ্বংসকারী প্রাকৃতিক দুর্যোগ। এটা কেমন জানেন? এই যে অনেক সময় কি নিম্নচাপের সৃষ্টি হয়ে এটা এমন হয় যে নিম্নচাপার উপর থেকে কি মানে উপরের যে উচ্চচাপ বিশিষ্ট অঞ্চল থেকে যখন বায়ুটা আসতে চায় তখন কি করে একটা গোলাকার ফানেল আকৃতি একটা আকৃতির সৃষ্টি করে আরকি। তো এইটা করে কি যেই দিকে যায় সেই দিকে সবকিছু উড়িয়ে নিয়ে যায়। তুফান টাইপের। তো এই জিনিসটা হচ্ছে উৎপত্তি হয়েছে স্পেনীয় ও লাতিনের সমন্বয়ে টর্নেডো শব্দটির উৎপত্তি হয়েছে। এবং এটার অর্থ হচ্ছে কি বজ্র ঝড়। এটা খুব অল্প সময়ের জন্য হয় অর্থাৎ ওই বাতাসের বেগে আসে বাতাসের বেগে চলে যায় এরকম একটা অবস্থা। আর স্থলভাগে উচ্চচাপ সৃষ্টির কারণে এটা সাধারণত হয়ে থাকে। তাহলে আমরা যদি বলি যে সাইক্লোনটা কি? সাইক্লোনটা হচ্ছে কি বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে যেগুলো সৃষ্টি হবে সেটা। হ্যারিকেন হচ্ছে আটলান্টিকে আর টাইফুন হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া যে ঝড়টা। তো ওই টাইফুন বলতে আবার আপনার কি সাম্বা একটা কার্টুন ছিল না? ওই সাম্বা কার্টুনের টাইফুন না কিন্তু, হ্যাঁ? এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া ঝড়। এরপর দেখেন টর্নেডো। টর্নেডোটা কি? এটা হচ্ছে স্বল্প সময় নিয়ে স্বল্প এলাকায় হয় এবং স্থলভাগে উচ্চচাপ সৃষ্টির কারণে এটা হয়ে থাকে। বাইকুই যেটা সেটা হচ্ছে ফিলিপাইন উপকূলে এবং উইলিং উইলিস যেটা সেটা অস্ট্রেলিয়া উপকূলে হয়ে থাকে। এগুলো এখনো আসেনি। আসতে আর কতক্ষণ বলেন? তাহলে চলুন আমরা একবার রিক্যাপ করে আসি এতক্ষণ ধরে যা, যা পড়লাম। আমরা মূলত পড়েছি এবারে ঘূর্ণিঝড় নিয়ে। ঘূর্ণিঝড় কি? এটা কিভাবে সৃষ্টি হয়? কোন দিক থেকে আসে? কখন হয়? এরপর দেখলাম যে বাংলাদেশে কেন সবচেয়ে বেশি হয়? বাংলাদেশের কোন অঞ্চলে বেশি হয়? মৌসুমী ঘূর্ণিঝড় কি? এগুলার নামকরণ কে করে? তারপর দেখলাম আমরা কি ভোলা ঘূর্ণিঝড় ১৯৭০, ম্যারিয়ান ১৯৯১। এরপর দেখলাম সিডর, আইলা এবং বিভিন্ন বাংলাদেশে সংঘটিত যে কয়েকটা উল্লেখযোগ্য ঘূর্ণিঝড় রয়েছে সেগুলোর নাম দেখলাম। এরপর কি বিভিন্ন অঞ্চলের বা বিভিন্ন মানে উৎপত্তি যেখান থেকে হয় সেটার ভিত্তিতে যেই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়ে থাকে সেটা দেখলাম। টর্নেডো দেখলাম। তাই না? তো এইটুকু বলতে পারি যে আমাদের কি ঘূর্ণিঝড় অংশটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। এবার চলেন আমরা এগিয়ে যাই। এবার আমরা দেখব ঘূর্ণিঝড়ের কি সতর্কীকরণ সংকেত, তাই না? ৯ নাম্বার বিপদ সংকেত নাকি ১১ নাম্বার বিপদ সংকেত হয়? আচ্ছা।
ঘূর্ণিঝড় সতর্কীকরণের যে সংকেতগুলো সেগুলোতে কিন্তু আগে আমরা যদি আগের কথা বলি তাহলে ঘূর্ণিঝড়ের কারণে নদী ও সমুদ্র বন্দরগুলোতে সাধারণত কি ১ থেকে ১১ নাম্বার পর্যন্ত সতর্কতার সংকেত দেখানো হতো, তাই না? তো কিন্তু দেখেন এই আ আচ্ছা ওটা পরে বলছি। তো সতর্ক সংকেতগুলোর ধরন যদি বলি, এই যে দূরবর্তী যদি বলা হয় দূরবর্তী সতর্ক সংকেত ছিল এগুলো। এরপর বিপদ সংকেত যদি বলি, বিপদ সংকেতে ৫, ৬, ৭ আর ৯, ১০ এর ক্ষেত্রে এগুলো ৮, ৯, ১০ এই ৩ টা ছিল কি মহাবিপদ সংকেত। আর ১১ নম্বর মানেই হচ্ছে কি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সংকেতটা হচ্ছে ১১ নম্বর বিপদ সংকেত। তো আগে এটা ছিল, বর্তমানে কিন্তু একটু চেঞ্জ হয়েছে। তবে তার আগে দেখে নিই যে আগে কি ছিল নদী বন্দরের জন্য। নদী বন্দরের জন্য কালবৈশাখীর সময় সাধারণত ৪ ধরনের সতর্কতা সংকেত প্রচার করা হতো। তাহলে সমুদ্র বন্দরের জন্য পেলাম আমরা কত? ১১ টা আর নদী বন্দরের জন্য পেলাম কত? ৪ টা। এখন এই যে নদী বন্দরের সতর্কতা সংকেতগুলি কি ছিল? নৌ সতর্ক সংকেত, নৌ হুঁশিয়ারি, নৌ বিপদ আর আরেকটা ছিল নৌ মহাবিপদ। সতর্ক, হুঁশিয়ারি, বিপদ, মহাবিপদ। তাই না? এখন এই সতর্কতা সংকেত তাহলে আমরা মানে সংক্ষেপে এটাই বললাম যে এতক্ষণ ধরে নদী বন্দরের জন্য ৪ টা, সমুদ্র বন্দরের জন্য হচ্ছে ১১ টা। কিন্তু সরকার বর্তমানে নতুন আরেকটা পদ্ধতি অনুমোদন করেছে, যেইটা অনুযায়ী আমাদের সমুদ্র এবং সমুদ্র বন্দরের জন্য সতর্কতা সংকেত ১১ টি থেকে হয়ে গেছে টোটাল ৮ টি। এগুলো কি, কি? আমরা যদি বলি সমুদ্রের জন্য সতর্ক সংকেত কি, কি? তাহলে সেটা হচ্ছে ১ নাম্বার আর ২ নাম্বার সতর্ক সংকেত। কিন্তু আমরা যদি বলি সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত, তাহলে হয়ে যাবে কত? ৩, ৪, ৬, ৮, ৯, ১০। তাহলে দেখেন তো এখানে নেই কোনটা, কোনটা? ৫ নাম্বার বাদ পড়েছে এখানে, ৬ এর পরে ৭ নাম্বার বাদ পড়েছে, ৮, ৯, ১০, ১১ নাম্বার। এই ৩ টা সতর্কতা সংকেত বর্তমানে বাদ দেওয়া হয়েছে। ওকে? তো আমাদের আপাতত এতটুকু জানা থাকলেই হবে। তো আমরা জানবো কি সরকার অনুমোদিত নতুন পদ্ধতি অনুসারে সমুদ্র ও সমুদ্র বন্দরের জন্য যদি সতর্ক সংকেতের কথা বলা হয় তাহলে আসবে টোটাল ৮ টা। এরপর দেখেন নদী বন্দরের জন্য আমরা জানতাম কয়টা? ৪ টা। কিন্তু নতুন পদ্ধতি অনুসারে এইটা হয়ে গেছে কয়টা? ৬ টা। দেখেন আগে ১, ২, ৩, ৪ বলতো না? এখন চেঞ্জ হয়ে গিয়ে স্থানীয় সতর্ক সংকেত হচ্ছে ৩, হুঁশিয়ারি হয়ে গেছে ৪, বিপদ সংকেত ৬ এবং মহাবিপদ সংকেত হলে কত? ৮, ৯, ১০। তাহলে এই ৬ টা হয়ে গেছে বর্তমানে নদী বন্দরের জন্য সতর্ক সংকেত। তার মধ্যে সতর্ক আর হুঁশিয়ারি অর্থাৎ ৩, ৪ ছিল। এই ২ টা হয়ে গেছে কি? কালবৈশাখী বা বর্ষাকালীন ঝড়ো আবহাওয়া। আর আমাদের যে ৬ থেকে ১০ পর্যন্ত যেগুলো ৬, ৮, ৯, ১০ এগুলো হচ্ছে সমুদ্রকেন্দ্রিক বড়, বড় যে ঘূর্ণিঝড়গুলো সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে নদী বন্দরের আগে যেটা ছিল যে সমুদ্র বন্দরের ১০ নাম্বার মহাবিপদ সংকেত ওঠে, তখন নদী বন্দরে সাধারণত কি ৪ নাম্বার মহাবিপদ সংকেত থাকতো। এখন নতুন পদ্ধতি অনুসারে কি এগুলো থাকছে না। তাহলে নতুন পদ্ধতি অনুসারে সমুদ্র বন্দরে হয়ে যাচ্ছে কয়টা? আমাদের ৮ টা আর নদী বন্দরে হয়ে যাচ্ছে কয়টা? ৬ টা। এখন দেখেন নতুন পদ্ধতি অনুসারে নদী বন্দরে যেই সংকেতগুলো নেই সেগুলো কি, কি? ১, ২, ৫, ৬ এই ৪ টা এখন বর্তমানে কি বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ নতুন পদ্ধতি অনুসারে আরকি। তাহলে রিক্যাপ আমরা করব তার চেয়ে বরং চলুন আমরা আরেকটু এগিয়ে যাই। খুব কম পড়া পড়েছে, তাই না? এখন একটু এগিয়ে যাই তারপরে না হয় আবার করব। দেখুন জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি মানচিত্র যেটা সেটা হচ্ছে কি? সেটা প্রকাশ করেছে অ্যাডিবি। এটার নাম কি? ফুল ফর্মটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এখন তাদের প্রকাশিত যে মানচিত্র সেটা অনুযায়ী ভূমিকম্প প্রবণ জেলা হচ্ছে ৩ টি। কি, কি? নরসিংদী, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া। আকস্মিক বন্যা ও ভূমিকম্প ঝুঁকি যদি বলি একই সাথে এই ২ টার কমন যদি বলি তাহলে হচ্ছে কোনটা? সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এবং নেত্রকোনা। আপনারা কিন্তু এই ছবিগুলা দেখলেই আপনাদের মনে থাকবে কি, কি? যেহেতু পাহাড়ি এলাকা তাই এখানে হবে কি আকস্মিক বন্যা এবং যেহেতু পাহাড় রয়েছে তার মানে কি এখানে ভূমিকম্প হওয়ার প্রবণতাটাও অনেক বেশি। ওকে? এরপর দেখেন খরা প্রবণ। খরা মানে কি? আমাদের উত্তরবঙ্গের দিকে চলে যেতে হবে। তাহলে উত্তরবঙ্গে কি, কি রয়েছে? পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর অর্থাৎ এগুলো হচ্ছে আপনারা ম্যাপ দেখে একটু নাইস টু নো হিসেবে জেনে নিবেন। ওকে? এরপরে দেখেন খরার সঙ্গে বন্যা প্রবণ এলাকা কতটি? খরার এবং সাথে বন্যাও হয়। এটা কোনটা? এটাও কি উত্তরবঙ্গের দিকে। আমাদের যে রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া
এইসব এলাকাতেও কি হয়ে থাকে সাধারণত খরা হয়ে থাকে, গরমকালে খরা, আবার বন্যার সময়ে বন্যা। সবকিছুই মানে এখানে কি অল ইন ওয়ান সবকিছুই পাওয়া যায়। এরপর দেখেন খরার সাথে যদি আকস্মিক বন্যার কথা চলে আসে, তখন হবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। হ্যাঁ, এখানে কি আকস্মিক বন্যা হয় সাধারণত। এরপর দেখেন বন্যাপ্রবণ জেলা যদি বলি, তাহলে হচ্ছে ১১টি। এই যে এখান থেকে এই জেলাগুলো আমাদের রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, এখান থেকে দেখে দেখে আমরা পড়বো। ওকে? এই যে আমাদের তারপর কি রয়েছে শরীয়তপুর, তারপর রয়েছে আমাদের মানিকগঞ্জ, টাঙ্গাইল, তারপর রয়েছে আমাদের ঢাকা, নারায়ণগঞ্জ, এগুলো সবগুলো হচ্ছে কি আমাদের এই যে রাজবাড়ী, তারপরে হচ্ছে কি রয়েছে এখানে মুন্সিগঞ্জ, তারপর শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এগুলো সবগুলো হচ্ছে কি আমাদের বন্যা প্রবণ জেলা। তারপরে দেখেন বন্যা আর ভূমিকম্প প্রবণ জেলা যদি বলি, তাহলে হচ্ছে ৬ টা। বন্যা প্লাস ভূমিকম্প। এটা কোথায়? লালমনিরহাট, আমাদের লাবু ভাইয়ের এরিয়াতে। তাহলে লাবু ভাই মানে কি? বন্যা আর ভূমিকম্প একসাথে। তাহলে কি? লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ ও জামালপুরে। এবার দেখেন লবণাক্ততা যদি বলি, আমাদের লবণাক্ততার ভিত্তিতে হচ্ছে এই অঞ্চলগুলো রয়েছে। টোটাল কতটা? ১৬ টা। আপনাদের কাছে কি বলেন তো? ম্যাপ দেখবেন। এগুলো আমি পড়লে কোনো লাভ হবে না। আমি খুঁজলেও কোনো লাভ হবে না। যদি না আপনারা খুঁজে পড়েন। তাহলে আমাদের মোটামুটি এইটুকু পড়া হয়েছে। এবার চলুন আমরা একটা ছোট্ট-খাট্ট করে একটা আ রিভিশন দিয়ে আসি। দেখেন আমরা এতক্ষণ পড়েছি যে ঘূর্ণিঝড় সতর্কীকরণ সংকেত সম্পর্কে। তাহলে আগে ছিল কতটা? একদম টোটাল কথা যদি বলি, নদী বন্দরের জন্য ছিল ৪ টা, সমুদ্র বন্দরের জন্য ছিল ১১ টা। বর্তমানে সরকার অনুমোদিত সমুদ্র আর সমুদ্র বন্দরের জন্য হয়ে গেছে ৮ টা। বাদ পড়েছে কি? ৫, ৬, ১১। আর নদী বন্দরের জন্য কি হয়েছে? নদী বন্দরের জন্য রয়েছে ৬ টা। ৩, ৪, ৬, ৮, ৯, ১০। বাদ পড়েছে কি? ১, ২, ৫, ৬ এই ৪ টা। তারপরে আমরা দেখেছি যে জলবায়ু ও দুর্যোগ মানচিত্র প্রকাশ করে কে? অ্যাডিবি। তো তাদের প্রকাশিত যেই মানচিত্র সেই অনুযায়ী আমরা দেখলাম কোন এলাকা বন্যা প্রবণ, কোনটা আকস্মিক বন্যা, কোনটাতে খরা, কোনটাতে ভূমিকম্প, এই সবগুলোর বিচারে মোটামুটি ওভারঅল একটা আমরা ম্যাপ পেয়েছি অ্যাডিবি কর্তৃক প্রকাশিত। ওকে? এবার চলে যাই, চলুন নেক্সট টপিকে। এবার আমরা দেখতে সবগুলো দুর্যোগ পার হয়ে এবার আমরা চলে এসেছি দুর্যোগ ব্যবস্থাপনাতে। দুর্যোগ ব্যবস্থাপনাটা আসলে কি? এটা হচ্ছে একটা ব্যবহারিক বিজ্ঞান, যেটার আওতায় হচ্ছে আমরা কি করি? বিভিন্ন দুর্যোগ পরবর্তীতে আমরা আমাদের বিভিন্ন কার্যক্রমের প্রয়োজন হয়। যেমন দুর্যোগ আসার আগে কি? দুর্যোগ প্রতিরোধের জন্য একটা ব্যবস্থা নেওয়া, হতে পারে দুর্যোগ প্রস্তুতি নেওয়া, এরপর কি দুর্যোগ পরবর্তী সময়ে আমাদের সাড়া দান করা এবং তাদেরকে পুনরুদ্ধার করা, তারপর উদ্ধার করা, এরকম বিভিন্ন ব্যবস্থা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনার অন্তর্গত একটা জ্ঞান। ওকে? তো দুর্যোগ ব্যবস্থাপনাটা মূলত কোন সময়ের কার্যক্রমকে বোঝায়? ২ টা সময়। একটা হচ্ছে দুর্যোগ পূর্ব এবং দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে। তাহলে ৩ টা অংশের মানে এখানে আ কার্যক্রম, টোটাল যে কার্যক্রম সেটাকে আমরা বলে থাকি দুর্যোগ ব্যবস্থাপনা। এই যে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি সেটা ১ম চালু হয় ২০০৪ সালে। এখন গুরুত্বপূর্ণ ২ টা দিবস হচ্ছে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস যদি বলা হয় সেটা হচ্ছে কখন? ১৩ই অক্টোবর। আর দুর্যোগের যদি প্রস্তুতির কথা বলা হয়, প্রস্তুতির কথা হচ্ছে কখন? ১০ই মার্চ এই দিবসটা। এখন দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে কিন্তু কি খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রণালয় গঠিত হয়েছিল। এখন আমরা দুর্যোগ ব্যবস্থাপনার যদি কিছু আইনের কথা দেখি, তাহলে বিভিন্ন আইনের মধ্যে রয়েছে কি দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২। ব্যবস্থাপনার জন্য আবার নীতিমালা করেছে কখন? ২০১৫ তে। আবার দুর্যোগ বিষয়ক যে স্থায়ী আদেশাবলী সেটা করেছে ২০১৯-এ। ব্যবস্থাপনা পরিকল্পনা করার জন্য আবার ২১ থেকে কি ২৫-এর একটা আইন রয়েছে। আর দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা যেটা, সেই পরিকল্পনাটা হচ্ছে কি আমাদের বদ্বীপ পরিকল্পনা, যেটা কি এক ২১০০, যেটা আমরা জানি বদ্বীপ পরিকল্পনা, ডেল্টা প্ল্যান যেটা বলি আরকি এটা। তাহলে দুর্যোগ ব্যবস্থাপনার এবার যদি আমরা উদ্দেশ্য সম্পর্কে জানতে চাই, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ৩ টা। একটা কি? আমাদের যে ক্ষয়ক্ষতি হওয়ার কথা যে পরিমাণ, তো আমরা পূর্বাভাস পেয়ে গেলে কি সেই ক্ষয়ক্ষতির পরিমাণটা হ্রাস করার চেষ্টা করব। তাহলে ওইটা দুর্যোগটাকে পারতপক্ষে এড়ানো বা ক্ষয়ক্ষতির পরিমাণটা হ্রাস করা। দ্বিতীয়ত হতে পারে অল্প সময়ের মধ্যে ত্রাণ পৌঁছানো এবং পুনর্বাসন নিশ্চিত করা।
তিন নাম্বার কাজ হচ্ছে পুনরুদ্ধার কাজটা ভালোভাবে সম্পাদন করা। এই তিনটা হচ্ছে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য। এটা কিন্তু আসে যে দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কয়টি। তারপর দেখেন দুর্যোগ ব্যবস্থাপনা চক্র। চক্রটা কি? এখানে চক্র আকারে সবকিছু চলতে থাকে। কেমন দেখেন, আমার যদি এমন হয় যে আমার দুর্যোগ সম্পর্কে আমি একটা জিনিস জানলাম যে হ্যাঁ, দুর্যোগ হতে পারে। আমার এটা করলে দুর্যোগ হতে পারে। তাহলে আমি দুর্যোগটাকে প্রতিরোধ করার চেষ্টা করব। এখন দুর্যোগটা প্রতিরোধ করা না গেলে আমি বুঝলাম যে হ্যাঁ, আমার দুর্যোগটা প্রতিরোধ করা যাবে না। তাহলে আমি দুর্যোগটা প্রশমন কিভাবে করব? আমি সেটার দিকে এগিয়ে যাব। এখন প্রশমন করলাম। প্রশমন করার পরে আমি কি করব? পূর্ব প্রস্তুতি নিব প্রশমন করার জন্য। প্রশমন মানে কি? কমানো, ক্ষয়ক্ষতিটা কমানো। সেটার জন্য কি করতে হবে আমাকে? পূর্ব প্রস্তুতি নিতে হবে। এখন পূর্ব প্রস্তুতি নিতে থাকলাম, সেটারও মানে সেটার বিপরীতে আমাকে কি করতে হবে? সাড়া দান করতে হবে। অর্থাৎ ধরেন দুর্যোগ হয়ে গেল। দুর্যোগ হওয়ার পরে আমি জেনে নিব যে হ্যাঁ, আমি তো কি পূর্ব প্রস্তুতি হিসেবে আমি অনেকজনকে কি ধরেন আমি রেডিও দিয়ে এসেছি যে আপনি খবর জানবেন, এখান থেকে খবর অনুসারে আপনি চলে আসবেন। তাদেরকে আমি কি সতর্ক করেছি। তাদের কাছে ফোন দিয়ে এসেছি বা তাদের কাছে কি আমাদের ওই ওয়াকি-টকি দিয়ে এসেছি, যাতে করে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তো এগুলোর মাধ্যমে এই যে পূর্ব প্রস্তুতি করেছি সেটার পরিপ্রেক্ষিতে আমি তাদের কি দুর্যোগ পরবর্তী সময়ে সাড়া দান করব। সাড়া দানের পর তাদেরকে কি তারা যখন সাড়া দিবে আমি তাদের সাড়ায় মানে আমি তাদের সাড়ায় প্রতিউত্তর হিসেবে কি তাদেরকে পুনরুদ্ধার করতে যাব। পুনরুদ্ধার করার পর আমি কি বসে থাকবো? তাদেরকে কি বছরের পর বছর আশ্রয়কেন্দ্রে রেখে দিব? না। তাদের যে বাসস্থান আছে বা তাদের যে প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড করা দরকার সেটা করব। এখন পরবর্তী বছর কি বলেছে যে গত বছর তোমার ওখানে বেড়াতে গিয়েছি। দুর্যোগ কি বলবে যে পরের বার আর আসবো না? না। পরের বার আবার আসবে, পরের বার আবার কি জিনিসটা আবার চক্রাকারে ঘুরতে থাকবে। তো এইটাই হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা চক্র। দুর্যোগ ব্যবস্থাপনার এখন যদি আমরা জানি যে মুখ্য উপাদান কয়টি? মুখ্য উপাদান হচ্ছে ৩ টি। কি, কি? একটা প্রতিরোধ করার চেষ্টা করব, একটা প্রশমনের চেষ্টা করব এবং সেই অনুযায়ী কি করব আমি? পূর্ব প্রস্তুতি করব। এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। যে আমি কিভাবে কতটা কম করতে পারি, কতটা কম ক্ষয়ক্ষতি করতে পারি এইটার একটা ব্যবস্থা নেওয়া। দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা যদি বলি সেটা ২ ধরনের হতে পারে। একটা হতে পারে কাঠামোগত, আরেকটা হতে পারে অকাঠামোগত। এখন কাঠামোগত যে প্রশমন সেটা হতে পারে কি খুবই ব্যয়বহুল। কেন দেখেন, আপনি একটা বেড়িবাঁধ নির্মাণ করতে যান বা আশ্রয় কেন্দ্র, পাকা মজবুত ঘর তৈরি কিংবা নদী খনন, সবগুলাতে কি খরচের ধাক্কাটা কেমন হবে আপনারা বুঝতে পারছেন তো? তো এই জন্য এইটা কি আমাদের প্রশ্ন আসে অনেক সময় যে কোন ধাপটা কি বেশি ব্যয়বহুল? সেটা হচ্ছে কি কাঠামোগত প্রশমনটা খুবই ব্যয়বহুল হয়ে থাকে। এরপর যদি আসি অকাঠামোগত প্রশমন, অর্থাৎ স্বল্প ব্যয়ে এটা করা যাবে। ধরেন আমি তাদেরকে ডেকে একটা নাটক দেখালাম। নাটকের ছলে তাদেরকে প্রশিক্ষণ দিলাম। তাদেরকে পূর্ব প্রস্তুতি সম্পর্কে জানালাম এবং গণসচেতনতা বৃদ্ধি করলাম। এগুলো হচ্ছে কি অকাঠামোগত প্রশমন। এখন আমরা তো জানি প্রশমন কি? দুর্যোগের যে দীর্ঘস্থায়িত্ব সেটাকে হ্রাস করে দুর্যোগ যে পূর্ব প্রস্তুতি নেওয়া সেটাই হচ্ছে কি দুর্যোগের প্রশমন। এখন এইটার আন্ডারে কি, কি আসবে বলেন তো? শস্য বহুমুখীকরণ। অর্থাৎ আমি যেন জলজ আর মানে মোটামুটি আমার সবকিছুতে খাপ খায় এরকম আমি শস্য উৎপাদন করতে পারি। তাই না? তো এটা শস্য বহুমুখীকরণে যাবে। তারপর হতে পারে ভূমি ব্যবহারে বিপর্যয় হ্রাসের কৌশল নির্ধারণ, অর্থনৈতিক উন্নয়ন করা, কম ঝুঁকিপূর্ণ এলাকা যেগুলো আছে সেখানে লোকজন স্থানান্তর করে দেওয়া এবং শক্ত অবকাঠামো নির্মাণ যেটা কিছুক্ষণ আগে আমরা দেখলাম। এবার দেখেন পূর্ব প্রস্তুতি যদি বলি যে দুর্যোগের আগে দুর্যোগের ঝুঁকি কমানোর যে ব্যবস্থা নেব সেটাই হচ্ছে আমার পূর্ব প্রস্তুতি। কি, কি হতে পারে? আমি একটা প্ল্যান বানালাম। আমি একটা কি আমার যা প্রয়োজনীয় কিট বক্স দরকার, প্রাথমিক চিকিৎসা বক্স সেটা দিলাম। তারপরে হতে পারে আমি তাদেরকে কি জানিয়ে রাখলাম যে এটা হতে পারে। তখন তুমি এই কাজটা করবা বা আমাদের সাথে যোগাযোগ করবা। তো এইটাই হচ্ছে কি পূর্ব প্রস্তুতি যে ইমার্জেন্সিতে আমি কি, কি করব সেটার একটা ব্যাকআপ প্ল্যান রেডি রাখা। এবার দেখেন পূর্ব প্রস্তুতির আওতাভুক্ত কি, কি হবে? আমার ঝুঁকিপূর্ণ যে জনগোষ্ঠী তাদেরকে আমি চিহ্নিত করলাম। অনেকে আছে না যে দুর্যোগ হবে তারপরও হচ্ছে কি তারা আসে না, খামখেয়ালি করে, মনে হয় যেন কিছু হবে না। তো তাদেরকে এরকম কিছু ঘাড় পাবলিকের কি আমার ঝুঁকিপূর্ণ অঞ্চলটাকে চিহ্নিত করে রাখবো। ড্রিল বা অভিনয়ের মাধ্যমে তাদেরকে কি আমি প্রশিক্ষণ দিতে পারি। দুর্যোগ সংক্রান্ত যে পরিকল্পনা সেটা প্রণয়ন করতে পারি, অর্থাৎ একটা প্ল্যান করা।
প্রাতিষ্ঠানিক কাঠামো রাখতে পারি এবং জরুরি প্রয়োজনের মোকাবেলার জন্য আমার যে সম্পদের প্রয়োজন সেগুলোর কি আমাকে রিজার্ভে রাখতে হবে। এছাড়া যেহেতু কি আমার রাস্তাঘাট, যানবাহন এগুলোর কি ক্ষয়ক্ষতি হবে, তো এটার জন্য আমার বিকল্প ব্যবস্থা আমাকে কি নিয়ে রাখতে হবে। এবং যেহেতু ধরেন আমাদের কি দুর্যোগকালীন সময়ে হয়তোবা মোবাইল নেটওয়ার্ক কাজ না করতে পারে, সেক্ষেত্রে বেতার যন্ত্র, ওয়াকি-টকি এইগুলো দিয়ে মানে প্রস্তুত রাখা এগুলো সর্বক্ষণিক। যাতে করে কি আমি যখনই প্রয়োজন সেটা আমি ইউজ করতে পারি। এটাই হচ্ছে আমাদের পূর্ব প্রস্তুতি। এবার দেখেন সাড়া দান। সাড়া দানটা কি? ওই যে বললাম দুর্যোগের পরপর যখন আমাকে প্রয়োজন হবে তাদের, তখন যেন আমি তাদের সাথে যোগাযোগ করতে পারি। এটাই হচ্ছে সাড়া দান। এতে কি হয়? এটার আওতাভুক্ত নিরাপদ স্থানে তাদের নিয়ে আসবো। ক্ষয়ক্ষতির পরিমাণটা আমি গিয়ে দেখে আসবো। তাদের তল্লাশি বা উদ্ধার করা প্রয়োজন হলে সেটা করব। এবং তাদেরকে কি যেখানে যেটা প্রয়োজন তাদের ত্রাণ দিয়ে আসা, এটার কাজটা করাটাই হচ্ছে সাড়া দান বা রেসপন্স। এরপর পুনরুদ্ধার এগুলো সবকিছুই আসলে বোঝেন মানে আপনারা বুঝে নিয়ে আমি তারপরে এমনিতে একটু পড়ে যাচ্ছি। পুনরুদ্ধার কি? এটা হচ্ছে ৪ টি ক্ষেত্রে ক্ষতিকে দুর্যোগপূর্ব অবস্থায় ফিরিয়ে আনা। কিরকম? আমাদের সম্পদ, পরিবেশ, সামাজিক অবকাঠামো, অর্থনৈতিক অবকাঠামো এই সবগুলোই কি দুর্যোগের সময় একটু ড্যাম হয়ে যায়, তাই না? এই দুর্যোগের সময় এগুলো ক্ষতিগ্রস্ত হয়। এই জিনিসগুলোকে কিভাবে আমি কাভার করতে পারি, কিভাবে রিকভার করতে পারি, এই জিনিসটাই হচ্ছে আমাদের পুনরুদ্ধার পর্বের অন্তর্গত। তাহলে দেখেন এইখানে কাদের প্রয়োজন হয়? এখানে সাধারণত সরকারি, বেসরকারি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা অর্থাৎ এনজিও যেগুলা, তারপর হচ্ছে আপনার আন্তর্জাতিক সংস্থাসমূহের সাহায্যের প্রয়োজন হয়। কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম, তাই না? ওই যে মার্কিন সাহায্য সংস্থা, ব্রিটিশ সাহায্য সংস্থা। তো এরকম হচ্ছে কি উদ্ধার তৎপরতা বা পুনরুদ্ধার কার্যক্রমের সময় বিভিন্ন সংস্থা বা স্বেচ্ছাসেবী সংস্থার আমাদের প্রয়োজন হয়। আমরা যারা কি স্বেচ্ছাসেবা দিতে চাই, তারা কি কখনো তাদের কাছ থেকে বিনিময়ে দোয়া ছাড়া আর কিছু চায়? না। তো এইটাই হচ্ছে কি পুনরুদ্ধার কার্যক্রমের অন্তর্ভুক্ত। আর উন্নয়নটা কি? উন্নয়নটা হচ্ছে দুর্যোগপূর্ব অবস্থাতে এটাকে আবার ফিরিয়ে আনাটাই হচ্ছে কি আমাদের দুর্যোগের যে দুর্যোগ ব্যবস্থাপনার যে উন্নয়ন পার্টটা আছে এটার মূল লক্ষ্য। অর্থাৎ ক্ষতিগ্রস্ত এলাকাটাকে আমরা কি করব? আগের পজিশনে নিয়ে আসার চেষ্টা করব বা বেটারমেন্ট এর দিকে নিয়ে আসার চেষ্টা করব। এটাই হচ্ছে উন্নয়ন। তাহলে চলুন দুর্যোগ ব্যবস্থাপনাটা আমরা একটু দেখে নিই। দুর্যোগ ব্যবস্থাপনা আমরা দেখেছি যে দুর্যোগ ব্যবস্থাপনা কাকে বলে? এটা কোন সময় মূলত দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ের কার্যক্রম। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি চালু হয় ২০০৪। প্রশমন দিবস হচ্ছে দুর্যোগ প্রশমন দিবস ১৩ অক্টোবর আর দুর্যোগ প্রস্তুতি দিবস বলে ১০ মার্চ। এরপর দেখলাম বিভিন্ন আইন। তাহলে প্রধান উদ্দেশ্য কয়টা দেখলাম। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রটা কেমন হয়? এদের মুখ্য উপাদান ৩ টি। কি, কি? এটা কিন্তু প্রশ্নে আসে। এটা গুরুত্বপূর্ণ। দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান কয়টি? ৩ টি। প্রতিরোধ, প্রশমন এবং পূর্ব প্রস্তুতি। দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা ২ ধরনের হয়ে থাকে কাঠামোগত, অকাঠামোগত। এরপরে এই কাঠামোগতটা কি? সবচেয়ে ব্যয়বহুল। এটাও পরীক্ষায় আসে। এরপরে রয়েছে অকাঠামোগত। এরপর প্রশমন কি দেখলাম, এটার অন্তর্ভুক্ত কি দেখলাম, পূর্ব প্রস্তুতির অন্তর্ভুক্ত, সাড়াদান কোনটা, পুনরুদ্ধার কোনটা এবং উন্নয়ন কার্যক্রম কি এগুলো সম্পর্কে আমরা জেনে নিয়েছি। তাহলে দুর্যোগ ব্যবস্থাপনা কিভাবে করতে হবে না করতে হবে এটা সম্পর্কেও আমরা জেনে নিয়েছি। তো এবার চলুন যাওয়া যাক নেক্সট টপিকে। আমাদের এবারের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের যে আবহাওয়া অধিদপ্তর অর্থাৎ কোনগুলো আমাদের কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে মানে আমাদের আবহাওয়ার সাথে জড়িত আমাদেরকে হেল্প করার জন্য যারা আছেন। তো তার মধ্যেই যদি বলতে হয় আবহাওয়া বিশেষজ্ঞদের একটা অধিদপ্তর সেটা হচ্ছে কি আবহাওয়া অধিদপ্তর। এই আবহাওয়া অধিদপ্তরটা গঠিত হয়েছিল ১৯৭১ সালে এটা ছিল কি একটা সরকারি সংস্থা যার সদর দপ্তর হচ্ছে কি আগারগাঁও, ঢাকা। এই প্রশ্নটা আসে আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত? এবং এই প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ যে এই আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অন্তর্গত? এটা হচ্ছে কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। এবার দেখুন আমরা যদি জানতে চাই যে আবহাওয়া অধিদপ্তরের কার্যক্রমগুলো কি? দেখেন ভূমিকম্পন সংক্রান্ত যে কর্মসূচিগুলো পরিচালন করা, এরপর আবহাওয়ার পূর্বাভাস দেওয়া, সতর্কতা দেওয়া আমাদেরকে, রাডার উপগ্রহ কেন্দ্র পরিচালনা, আবহাওয়ার উপাত্ত সংগ্রহ এবং বিশ্লেষণ করা, কৃষি আবহাওয়া কর্মসূচি পরিচালনা করা। এই সবগুলো কাজ গুরুত্বপূর্ণ সকল কাজ করে থাকে আমাদের আবহাওয়া অধিদপ্তর।
এরপর দেখেন আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র যদি বলি, এটা প্রথম হয়েছিল সাতক্ষীরা জেলায়। যেটা হয়েছিল কখন? ১৮৬৭ সালে। আবার ঢাকায় যদি বলি, ঢাকায় পর্যবেক্ষণ কেন্দ্রটা প্রথম হয়েছিল ১৯৪৭ সালে। আর বর্তমানে আবহাওয়া স্টেশন আছে ৩৫ টি। আবহাওয়া অধিদপ্তরের কেন্দ্র হচ্ছে টোটাল ২ টা। একটা হচ্ছে ঢাকায় আর একটা হচ্ছে কি সাতক্ষীরাতে। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র যদি বলি, ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র হচ্ছে টোটাল ৪ টা। কোথায়? ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট। দেখেন ৪ মাথায় ৪ টার মতো অনেকটা, মানে ঢাকাটা যদিও বা মধ্যে পড়েছে আর বাকি ৩ টা কি সীমান্তে। চট্টগ্রাম, তারপরে এদিকে রংপুর, এদিকে সিলেট। আর এদিকের পোরশনে থাকলো না আরকি। যেহেতু এটা কি এই অঞ্চলটা কি আমাদের ভূকম্পন পর্যবেক্ষণের জন্য কি কম ঝুঁকিপূর্ণ, তাই না? যে অঞ্চলগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেখানে ভূমিকম্পর যে পর্যবেক্ষণ কেন্দ্র সেটা রয়েছে। এই যে ভূকম্পন মানমন্দির দেখেন এটা গুরুত্বপূর্ণ। এটা কি? এটা একটা মাত্র ভূকম্পন মানমন্দির যেটা ১৯৫৪ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়েছে। কোথায়? এটা আ চট্টগ্রামে অবস্থিত। ১৯৫৪ সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। আর এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র ভূকম্পন মানমন্দির। এরপর দেখেন আবহাওয়া কেন্দ্র যদি বলি আমরা, তো আমাদের আবহাওয়া কেন্দ্র রয়েছে ৪ টা। কোথায়, কোথায়? পতেঙ্গা, পটুয়াখালী, ঢাকা, কক্সবাজার। এই ৪ টা হচ্ছে আমাদের আবহাওয়া কেন্দ্র। এরপর রাডার স্টেশন যদি বলি কয়টা? বলেন তো কয়টা? রাডার স্টেশন হচ্ছে ৫ টা। ওকে? রাডার স্টেশন ৫ টা। এরপর দেখেন আমাদের যখন কৃষি আবহাওয়া পূর্বাভাস প্রয়োজন হয়, তাই না? যে অনেক সময় এমন হয় যে বৃষ্টি হতে পারে বা আমাদের কি আগামী কিছুদিন রোদ হতে পারে বা বৃষ্টি হতে পারে। তাহলে আপনারা কি আপনাদের ফসলটা একটু আগে-ভাগে কেটে আপনারা এটাকে সংরক্ষণ করে রাখেন। তো এই ধরনের যে আমাদের খুব বড় মানে খুব ইমপ্যাক্ট ফেলে এমন কিছু ইনফরমেশন আমরা পেয়ে থাকি কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র থেকে। এরকম পূর্বাভাস কেন্দ্র রয়েছে টোটাল ১২ টা। সাইক্লোন শেল্টার কতটা এটা অতটা গুরুত্বপূর্ণ না। কারণ এটা চেঞ্জ হতে থাকে। এরপর দেখেন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ, খুবই, খুবই গুরুত্বপূর্ণ এই স্লাইডটা। এটা হচ্ছে কি স্পারসো। এটার ফুল ফর্মটা অনেক সময় আসে। কি? বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এটা প্রতিষ্ঠা লাভ করেছিল ১৯৮০ সালে। এটার সদর দপ্তরও কোথায়? আগারগাঁও, ঢাকাতে। আর এটা কি করে? ঘূর্ণিঝড় এবং অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগ হয় সেটার পূর্বাভাস প্রদানের জন্য ভূমিকা রাখে। তাহলে এই যে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান যেটা স্পারসো, এটা বাস্তবায়ন করেছে কোনটা? বঙ্গবন্ধু 1 যে স্যাটেলাইটটা সেটা তৈরির কর্মসূচিটা কিন্তু এই স্পারসোই করেছে। এবং ভূমিকম্প পূর্বাভাস কেন্দ্র যদি বলি তাহলে হচ্ছে কয়টা? একটা। আর মূল সংস্থা হচ্ছে কোনটা? প্রতিরক্ষা মন্ত্রণালয়। আমরা আগেই পড়েছি। এবার দেখেন ইউডিএমসি এটার পূর্ণরূপটা কি? ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি। আমরা কিন্তু এই লাইনটা পড়ে এসেছি কোথায়? আমাদের পঞ্চম অধ্যায়ে পড়ে এসেছি, তাই না? আবহাওয়া ও জলবায়ু যেটা ওখানে পড়েছি। এরপর দেখেন ইউনিয়ন পর্যায়ে যখন আমরা দুর্যোগ মোকাবেলায় যাব তখন ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান তাকে সভাপতি করে আমরা বিভিন্ন পর্যায়ের কয়েকজন নিয়ে আমাদের এই কি ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটিটা তৈরি করব। এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে জলবায়ুর কিছু দপ্তর যদি আমরা দেখি, কি, কি পড়েছি আমরা? বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, এরপর কি স্পারসো যেটা একটু আগে পড়লাম, এছাড়া রয়েছে বাংলাদেশ জরিপ অধিদপ্তর। এরপর দেখেন ভূ উপগ্রহ কেন্দ্র যেটা স্যাটেলাইট স্টেশন বলা হয়ে থাকে। এটা প্রথম হয়েছিল কখন? ১৯৭৫ সালের ১৪ই জুন। এবং এটা কোথায় হয়েছিল? রাঙামাটির বেতবুনিয়াতে। এটা উদ্বোধন করেছিলেন আমাদের বঙ্গবন্ধু তখনকার সময়ে। তো এটা বর্তমানে কি হয়? বর্তমানে আমাদের যে ভূ-উপগ্রহ যে একটা আছে না? সেটা কি বলেন তো? বঙ্গবন্ধু ১, তাই না? এই বঙ্গবন্ধু ১ যে বঙ্গবন্ধু স্যাটেলাইটটা সেটা কিন্তু আমাদের আরো একটা যে ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে যার নাম হচ্ছে গাজীপুর গ্রাউন্ড স্টেশন। সেখান থেকে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা ১ সেটা ট্র্যাকিং করা হয় এবং কন্ট্রোল করা হচ্ছে। কোথা থেকে? গাজীপুরের যে গ্রাউন্ড স্টেশন আমরা একটু পরেই পড়ব এটা। এরপর দেখেন একটা মজার কাণ্ড কি হয়েছে জানেন? যে ভূ-উপগ্রহ কেন্দ্র যেগুলো আছে সেগুলো আমাদের তথ্যমন্ত্রী যিনি আছেন, আমাদের তথ্য যে উপদেষ্টা উনার নামে নামকরণ করা হয় কি? সজীব ওয়াজেদের নামে নামকরণ করা হয়েছে। তো সজীব ওয়াজেদ ভূ-উপগ্রহ কেন্দ্র বেতবুনিয়া আর আরেকটা হচ্ছে কি আমাদের যে গাজীপুরে রয়েছে। তাই না? তো বর্তমানে ভূ-উপগ্রহ কেন্দ্র হচ্ছে টোটাল ৪ টা।
কি, কি? বেতবুনিয়া যেটা রাঙামাটিতে ১ম হয়েছিল, যেটা সজীব ওয়াজেদ জয়ের নামে নামকরণ করা হয়েছে। এরপরে তালিবাবাদের যে গাজীপুর, যেখান থেকে আমাদের বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটটাকে ট্র্যাকিং করা হচ্ছে এবং কন্ট্রোলিং করা হচ্ছে। তারপর রয়েছে মহাখালীতে একটা, আরেকটা রয়েছে চতুর্থটা সিলেটে। তাহলে এরপর চলুন আমরা একটু এগিয়ে যাই। এরপরে একসাথে রিক্যাপ করব আমরা। এরপর বন্যা পূর্বাভাস কেন্দ্র বা পানি উন্নয়ন বোর্ড রয়েছে কি বিডব্লিউ ডিবি। এটা জাতিসংঘের অধীনে গঠিত হয়েছিল। এটা বাংলাদেশে, এটা কিন্তু অনেক আগে হয়েছে। কিন্তু যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন এটা কি বাংলাদেশের নামে নামকরণ হয়ে যায়। তো সেই অনুযায়ী বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করেছে কখন? ১৯৭২ সালে। যার সদর দপ্তরটা হচ্ছে ঢাকায়। আর এটার নিয়ন্ত্রণ করে পানি সম্পদ মন্ত্রণালয়। এটার কাজ কি বলেন তো? এটার কাজ হচ্ছে বন্যা পূর্বাভাস দিয়ে থাকে। আর এটার পূর্ব নাম ছিল হচ্ছে ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ ওয়াপদা যেটাকে বলে। এবার দেখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এটা হচ্ছে গঠিত হয়েছিল ১৯৭৩ সালে, যেটার সদর দপ্তর হচ্ছে বাংলাদেশ ঢাকা। আমরা কিন্তু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কথা বলছি। আর আদার যে রেড ক্রিসেন্ট সোসাইটি অর্থাৎ বিশ্বের জন্য, সেটা হবে আলাদা। এটার দাপ্তরিক ভাষা যেটা বাংলাদেশ রেড ক্রিসেন্ট, সেটার দাপ্তরিক ভাষা তো বাংলাই হবে। তো পূর্বে কিন্তু এটা সিপিপি নামে পরিচিত ছিল। সিপিপিটা কি? এটা ছিল সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম, যেটা ১৯৭২ সালে গঠন করা হয় এবং এটা গঠন করেছিল বঙ্গবন্ধু সরকার এবং রেড ক্রিসেন্ট সোসাইটি। এইটার উদ্দেশ্য কি ছিল? এটার উদ্দেশ্য ছিল বাংলাদেশের উপকূলীয় জনসাধারণের জানমাল রক্ষা করা। এরপর দেখেন সিসিপি যেটা, সেখানে কি সাধারণত ৭ নম্বর সংকেত পর্যন্ত লাল ও হলুদ রঙের ২টি পতাকা দেখানো হয়। তবে ৮ নাম্বার বা বেশি যদি সংকেত হয়ে যায় তখন ৩টা পতাকা উত্তোলন করে সতর্কতা জারি করা হয়। এরপর রয়েছে কারিতাস, যেটা আগে খুব রমরমা একটা ব্যবস্থা ছিল। কিন্তু এখনকার সময় একটু কমে এসেছে কারিদাসটা। তো বাংলাদেশে ১৯৬৭ সাল থেকে এটা কার্যক্রম চালাচ্ছে। এটাও কি এরকম একটা দাতব্য সংস্থা আরকি। তো রোমান ক্যাথলিকদের দ্বারা গঠিত হয়েছিল এই কারিতাস। এরপর দেখেন এইগুলো কেন গুরুত্বপূর্ণ জানেন? এগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলোর ফুল ফর্ম এর জন্য। এগুলো কি বিডিপিসি। এটার ফুল ফর্মটা কি? বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ারনেস সেন্টার। কোথায় সেন্টার, কোথায় প্রোগ্রাম, কোথায় প্রিপেয়ারনেস, এই জিনিসগুলো মনে রাখাটা একটু টাফ। তো আমি বলব আপনাদেরকে রেগুলার আপনারা একটু চোখ বুলাবেন। চোখ বুলালে আপনাদের মনে থাকবে। একটা জায়গায় প্রতিদিন দেখেন মতো একটা জায়গায় দিবেন। কিছু করবেন না। শুধু প্রতিদিন কি কিছুক্ষণ পর, পর একটু ওইটার দিকে তাকাবেন, একবার মুখে বললেন। তাহলে দেখবেন আপনার অটো চলে আসবে জিনিসটা। এরপর রয়েছে সিসিডিবি, যার নাম হচ্ছে ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। এটাও হয়েছে কখন? ১৯৭২ সালে। এরপর রয়েছে কেয়ার বাংলাদেশ। এই কেয়ার বাংলাদেশটা গুরুত্বপূর্ণ কারণ এটা নিয়ে অলরেডি প্রশ্ন এসেছে। কেয়ার বাংলাদেশটা কি? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা সাহায্য কর্মসূচি, যার ফুল ফর্ম হচ্ছে কোঅপারেশন ফর অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রিলিফ এভরিওয়্যার। এটা ১৯৪৫ সাল থেকে এর সাহায্য কর্মসূচিটা চালিয়ে আসছে। এরপর রয়েছে অক্সফাম। অক্সফামটা কি? এটা হচ্ছে ব্রিটিশ দাতব্য সংস্থা, যেটা বাংলাদেশের দুর্যোগ প্রশমনে সহায়তা করছে। আর এটার সদর দপ্তর হচ্ছে নাইরোবিতে। এরপর দেখেন প্রশিকা। প্রশিকা যেটা, সেটা হচ্ছে ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের মানবিক উন্নয়ন কেন্দ্র হিসেবে কাজ করছে। এরপর দেখেন ক্লাইমেট রিস্ক ফর বাংলাদেশ। এটা কি? এটা আমরা পড়েছি। আমরা কিন্তু ওই জলবায়ু আবহাওয়া চ্যাপ্টারে পড়েছি। আমি তারপরে একটু বলে দিচ্ছি যে বাংলাদেশে ৬০% ভূমি হচ্ছে মাত্র কি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ মিটার উপরে আছে। তো তার মানে কি আমরা ডেঞ্জার জোনে আছি। এরপর আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তাই না? HCCRR, এটা ফুল ফর্ম কি? দেখেন আপনাদের ফুল ফর্ম যারা ধৈর্য ধরে ক্লাস করছেন, তারা যদি হোমওয়ার্ক করে না নেন, এখন লিখে নেন তাড়াতাড়ি। এটা হচ্ছে কি? হেডলি সেন্টার ফর ক্লাইমেট প্রেডিকশন অ্যান্ড রিসার্চ। এটার প্রাক্কলন অনুসারে কি ছিল? ২০৮০ সাল নাগাদ আমাদের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৪০ সেন্টিমিটার বৃদ্ধি পাবে। আর জিসিএমটা ছিল, এটাও কিন্তু হোমওয়ার্ক ছিল কি? জেনারেল সার্কুলেশন মডেল। এটা প্রক্ষেপণ অনুযায়ী ২১০০ সালের মধ্যে তাপমাত্রা কি ২.৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে এবং বৃষ্টিপাত ৯.৭% বৃদ্ধি পাবে। ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিবেদন, এগুলো কি আমরা আবহাওয়াতে পড়েছি যে ৩ থেকে ৫ বছরে হচ্ছে কি বাংলাদেশের ২/৩ অঞ্চল বন্যা প্লাবিত হবে। ২০৫০ সাল নাগাদ কি বাংলাদেশে বিনিয়োগে ৫৫ না ৫৫০০ বলবো না এটাকে। এরপর ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবেলায় ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে বিনিয়োগ ব্যয় হবে ৫,৫১৬ মিলিয়ন মার্কিন ডলার।
এরপর দেখেন আইপিসিসি অনুযায়ী এগুলো সবগুলো আমরা কি পড়েছি? আবহাওয়া জলবায়ু চ্যাপ্টারে পড়েছি, তাই না? যে বাংলাদেশের ৫০ সাল নাগাদ কি হবে? বাংলাদেশের ভূমির ১৭% বিলীন হবে, খাদ্য উৎপাদনের ৩০% হারিয়ে যাবে। এগুলো কিন্তু খুবই অ্যালার্মিং কিছু নিউজ। তো এগুলো আমাদেরকে কি যার জায়গা থেকে আমরা চেষ্টা করব যাতে যতটুকু পারা যায় পরিবেশের জন্য কাজ করতে। এরপর দেখেন ২১০০ সালে কি হয়েছিল? ১/৩ এলাকা ডুবে গিয়েছিল। ডুবে যাবে এরকম একটা ভবিষ্যৎবাণী আছে। তো এরপর দেখেন মানে জলবায়ু মোকাবেলার জন্য বাংলাদেশের বর্তমান সরকারের পদক্ষেপ কি, কি? এটা হচ্ছে বিসিসিএসএপি, এটা আমরা অলরেডি জেনেছি। এটা কি? বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান। এবং এই তথ্যটাও আমরা আগে জেনেছি কি বাংলাদেশ কি তো গঠন করেছে? বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করেছে। এটা হচ্ছে কি বাংলাদেশের ১ম করেছে। ১ম জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য একটা ফান্ড গঠন করেছে। সরকারের নিজস্ব ফান্ড। এটা কি বিসিসিটিএফ। এটা গঠন হয় কখন? ২০১০ সালে এবং এটার গঠন করেছে কে? বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তারপর দেখেন ন্যাশনাল অ্যাডাপশন প্ল্যান বা ন্যাপ প্রণয়ন করেছে কি ইউএনএফসিসিসি। এটা হচ্ছে সহযোগিতা করেছে আমাদেরকে। পরিকল্পনাটা কি ইন্টেন্ডেড ন্যাশনালি ডিটারমেন্ট কন্ট্রিবিউশনস। আর এটার পরিকল্পনা অনুযায়ী আমরা কি পাই? ২০৩০ সালের মধ্যে আন্তর্জাতিক সহায়তায় আমরা ১০% কার্বন নিঃসরণ কমাবো। আর সেই সাথে নিজেদের সক্ষমতায় আবার ৫% কার্বন নিঃসরণ আমরা হ্রাস করব। এটা হচ্ছে কি আমাদের একটা লক্ষ্য। তারপর দেখেন বদ্বীপ পরিকল্পনা যেটা আমরা ডেল্টা প্ল্যান নামে চিনি, সেটা এনইসি অর্থাৎ ন্যাক কর্তৃক অনুমোদিত হয়েছে। এটার প্রধান লক্ষ্য কি জলবায়ু পরিবর্তনটাকে মোকাবেলা করা এবং ২০৩০ সাল নাগাদ গঠন করা হয়েছে ৮০টি পরিকল্পনা। এরপর দেখেন ডেল্টা প্ল্যান যেটা ২১০০, এটার মোট খরচ হবে অনেক বেশি, ৩,৭০০ কোটি মার্কিন ডলার। আর পরিকল্পনায় চ্যালেঞ্জ রয়েছে ১১টা। ২০৩০ সালের মধ্যে আমাদের জিডিপি প্রবৃদ্ধি ছাড়াবে কত? ১.৫%। আর এক্ষেত্রে এই যে বদ্বীপ পরিকল্পনা যেটা, এটার ক্ষেত্রে আমাদের বস হচ্ছে কে? নেদারল্যান্ড। নেদারল্যান্ডের কাছ থেকে আমরা অভিজ্ঞতা নিব যে কিভাবে করে এই প্ল্যানটাকে আমরা কি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বদ্বীপ পরিকল্পনার যদি আমরা মেয়াদের কথা বলি তাহলে এটা ৩ টে মেয়াদ আছে ২১০০ সাল পর্যন্ত। একটা স্বল্প মেয়াদী ২০৩০ সাল পর্যন্ত, মধ্যমেয়াদী এটা হচ্ছে ২০৫০ সাল, দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেটা সেটা ২১০০ সাল পর্যন্ত। এবং পরিকল্পনার দলিলে আমরা যদি হটস্পট হিসেবে রাখি কয়েকটা এলাকাকে, এই সব অঞ্চলগুলো হচ্ছে আমাদের সেই হটস্পট। উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র ও খরাপ্রবণ, হাওর ও আকস্মিক বন্যাপ্রবণ, পার্বত্য চট্টগ্রাম, নদী বিধৌত এবং নগর এলাকা। এইগুলো হচ্ছে আমাদের পরিকল্পনার দলিলে ৬টা হটস্পট। এখন ডেল্টা প্লেনের অভিষ্ট যদি বলি ৬টা। তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এগুলো কি আমাদের মুখস্থ করতে হবে? আমার মনে হয় ডেল্টা প্লেনটা যেহেতু গুরুত্বপূর্ণ আপনি একটু পড়ে রাখতে পারেন। কারণ এগুলো আপনারা তো আর প্রিলি দিয়েই তো ক্যাডার হয়ে যাব না কেউ আমরা। তো এটার জন্য আমাদের কি করতে হবে? রিটেন পাস করতে হবে, ভাইভা বোর্ড ফেস করতে হবে। এই সব জায়গার জন্য আমাদেরকে একটু ডিটেইলে জানা প্রয়োজন এবং প্রিলিতেও বলা যায় না যেহেতু এখন আনপ্রেডিক্টেবল কিছু কোয়েশ্চেন আসছে। সুতরাং প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি ডেল্টা প্লেনের অন্তর্ভুক্ত নয়। এরকম প্রশ্ন চলে আসতে পারে। তাহলে আমরা এইজন্য ডেল্টা প্লেনের যে নির্দিষ্ট অভিষ্ট এগুলো আমরা জেনে নিব। এরপর দেখেন জলবায়ু সংকটে আন্তর্জাতিক অর্থায়নের কথা যদি বলি, আমাদের আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের প্রধান উৎস হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড। এখান থেকে অর্থায়ন প্রাপ্তির উদ্দেশ্যে হচ্ছে আমাদের কি প্রতিষ্ঠা করা হয়েছে এটার জন্য ন্যাশনাল ডেজিগনেটেড অথরিটি। এইটা হচ্ছে আমাদের কি জিসিএফ থেকে আমরা একটা ফান্ড পাবো। সেটার কিভাবে আমরা আ পরিকল্পনা করব বা সেটার কিভাবে কাজে লাগাবো এটার জন্য ন্যাশনাল ডেজিগনেটেড অথরিটি আমরা প্রতিষ্ঠা করেছি। এখন যদি দেখি যে টেকসই উন্নয়ন অভিষ্ট মানে এসডিজি যেটা, সেটা অনুযায়ী বাংলাদেশের কি আ সেটা অনুযায়ী যদি বলি আমাদের টোটাল লক্ষ্য ছিল কতটা? ১৭টা। তার মধ্যে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত হচ্ছে ৩টা লক্ষ্য আছে। কি, কি? একটা হচ্ছে ১৩ নম্বর যেটা সরাসরি হচ্ছে কি জলবায়ু কার্যক্রম। এটার মাধ্যমে কি করব আমরা? এটার মাধ্যমে আমরা দেখব যে সাধারণত দুর্যোগ পরবর্তীতে প্রতি ১,০০,০০০ জনের মধ্যে নিখোঁজ মানুষের সংখ্যা বলেন আক্রান্ত বা অর্থাৎ যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে এমনের মানুষের যে লক্ষ্যমাত্রা কমিয়ে আনবো আমরা। ২০২০ সালের মধ্যে এটা ছিল ৬,৫০০ আর ২০৩০ সালের মধ্যে এটা আমাদের লক্ষ্য হবে ১৫০০ জনে নামিয়ে আনা।
এরপর দেখেন ১৪ নম্বর অভিষ্ট কি? এটা ছিল হচ্ছে জলজ জীবন। আমাদের কি? আমাদের বাংলাদেশ মানেই জলজ একটা ব্যাপার আছে। তো টেকসই উন্নয়নের জন্য আমাদের সাগর, মহাসাগর, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার আমাদের জন্য জরুরি। তো এই ক্ষেত্রে আমাদের ২০৩০ সালের মধ্যে মোট সামুদ্রিক এলাকার ২.৫% সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করা। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এরপর ১৫ নম্বর অভিষ্ট ছিল কি? স্থলজ জীবন। এটা অনুযায়ী বাংলাদেশের যে মোট ভূমির ২০% বনভূমি স্থাপন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কিন্তু ২০২০ সালের মধ্যে এটা করাটা সম্ভব হয়নি। এখন দেখেন মোট বনভূমির ১৭.৫% বনভূমি আছে বলছে, যেটা বাস্তবিকে আরো কম। ওকে? তো এইটা হচ্ছে আমরা এজন্য কি করব? আপাতত আমাদের যে ২০২০ সালের লক্ষ্যমাত্রা সেটা পূরণ করা সম্ভব হয়নি। তো এছাড়াও আদার্স যেগুলো নেওয়া হয়েছে আশা করছি মানে ভবিষ্যতে পূরণ হবে এই লক্ষ্যগুলো। এবার দেখেন আমরা যদি বলি যে বাংলাদেশের দুর্যোগ সংক্রান্ত প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করেছে কোনটাতে? অর্থাৎ এমন প্রশ্ন যদি আসে যে কোনটার সদস্যপদ পেয়েছে বাংলাদেশ? তাহলে কি? এডিআরসি, এশিয়ান ডিজাস্টার রিডাকশন সেন্টার। রাইমস যেটা হচ্ছে রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম। AMCDR, এটা একটু বেশি বড়। এটা মনে না রাখলেও চলবে। একটু মাথাটাকে একটু ঠান্ডা করেন আপনারা। এটা পড়ার দরকার নাই যান। এরপর ওজোন স্তর সংরক্ষণের কথা যদি বলি, ওজোন স্তর সংরক্ষণের জন্য বাংলাদেশ মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষর করেছিল ১৯৯০ সালে। আর ওজোন সেল গঠন করেছিল ১৯৯৬ সালে। আর ১৯৯৫ সালে এই যে আমাদের ওজোন স্তর ক্ষয়কারী কিছু দ্রব্য আছে, তাই না? আমাদের সিএফসি, তারপরে বিভিন্ন গ্রিন হাউস গ্যাস রয়েছে। এইগুলো সংক্রান্ত যেগুলো কমিয়ে আনার জন্য একটা জাতীয় কারিগরি কমিটি গঠন করা হয়েছে। এরপর দেখেন এনবিএস-এপি। এটা কি? এটার পরিকল্পনা ছিল ২০১৬ থেকে ২০২১, যেটা বর্তমানে চলে গিয়েছে। তো এটা আমাদের অতটা প্রয়োজন নেই। তাহলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক কিছু পদক্ষেপ যদি আমরা বলি, সেটা কি? ইউএনডিএসি, ইউনাইটেড নেশনস ডিজাস্টার অ্যাসেসমেন্ট অ্যান্ড কোঅর্ডিনেশন, যেটা প্রতিষ্ঠা লাভ করেছিল ১৯৯৩ সালে। এখানেও কি লাগবে বলেন তো? ফুল ফর্মটা খুব বেশি প্রয়োজন। এবং এটা কি কাজ করে? এটা দুর্যোগপ্রবণ দেশগুলোতে জরুরি সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। ইউএনডিআরআর, ইউনাইটেড নেশনস অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন, এটা প্রতিষ্ঠা হয়েছিল ১৯৯৯ সালে। এটার উদ্দেশ্য হচ্ছে দুর্যোগের ঝুঁকি হ্রাসে জাতীয় কৌশল বাস্তবায়ন করা। আর এটা সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভাতে। সিভিএফ, এটা কি? এটা হচ্ছে ক্লাইমেট ভালনারেবল ফোরাম। এটার উদ্দেশ্য ছিল বৈচিত্র্য যে উষ্ণতার নেতিবাচক দিক নিয়ে, মানে বৈশ্বিক, এটা হচ্ছে কি? এটা বৈশ্বিক হবে। বৈশ্বিক উষ্ণতার বিভিন্ন নেতিবাচক দিক নিয়ে আলোচনা করা। এটা বর্তমান সভাপতি হচ্ছে ঘানা। আর পূর্বে এটা গুরুত্বপূর্ণ কেন জানেন? কারণ ২০২০ থেকে ২২ মেয়াদের সভাপতি ছিল হচ্ছে বাংলাদেশ। এরপর রয়েছে সেন্দাই ফ্রেমওয়ার্ক, যেটার পুরো নাম হচ্ছে দ্য সেন্দাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন। এটার সম্মেলন হয়েছিল কখন? ১৪ থেকে ১৮ মার্চ ২০১৫ সালে জাপানের সেন্দাই শহরে। এবং ২০০৫ থেকে ১৫ পর্যন্ত ছিল হিউগো যে ফ্রেমওয়ার্ক ফর অ্যাকশন। এখন সেন্দাই ফ্রেমওয়ার্কের অগ্রাধিকার খাত হচ্ছে টোটাল ৪টা। কি? দুর্যোগের ঝুঁকি বুঝতে পারা, ঝুঁকি প্রশমন ব্যবস্থা জোরদার করা, ঝুঁকি প্রশমনে বিনিয়োগ করা। এবং এটার প্রস্তুতি হিসেবে কি নেওয়া হয়েছে? বিল্ড ব্যাক বেটার বা রিকভারি, রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন, যেটাকে বলা হয় দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি। এরপর রয়েছে WCDR, যেটার পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড কনফারেন্স অন ডিজাস্টার রিডাকশন, যেটা শুরু হয়েছিল ২০০৫ সালে। আর রয়েছে ইউএন হ্যাবিটেট, যার পুরো নাম হচ্ছে দ্য ইউনাইটেড নেশনস হিউম্যান সেটেলমেন্টস প্রোগ্রাম। এটার সদর দপ্তরটা প্রয়োজনীয়। এটা হচ্ছে কোথায়? নাইরোবি, কেনিয়াতে। এরপরে দেখেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভিন্ন যে কমিটিগুলো রয়েছে, এগুলো আমরা জানি, অলরেডি অনেকগুলো পড়েছি। আর বাকিগুলো আমাদের কি করতে হবে? এগুলো পড়ে নিতে হবে। বারবার পড়ে আমাদের টিএম করতে হবে। কারণ এগুলোর ফুল ফর্ম গুলো সবসময় পরীক্ষায় আসতে দেখা যায়। এরপরে রয়েছে স্থানীয় পর্যায়ে, যেগুলো আমরা পড়েছি ওই ইউডিএমসি এর মতো যেগুলো রয়েছে। এরকম জেলা পর্যায়ে, সিটি কর্পোরেশন, বিভাগীয় পর্যায়ে কি রয়েছে, এটা হচ্ছে সেটার লিস্ট। তো আপনাদের কাজ হচ্ছে এগুলো কি করবেন? আপনারা টিএম করবেন বা আত্মস্থ করবেন।
এরপরে দেখেন আমরা যদি বলি স্থানীয় এবং জাতীয় পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি কে হয়? তাহলে এটা হচ্ছে কি জাতীয় পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে সাধারণত এনডিএমসি যেটা জাতীয় পর্যায়ে সেখানের প্রধানমন্ত্রী, তারপরে হচ্ছে কি যেটা আমাদের স্থানীয় পর্যায়ে সেখানে হয় কি সিটি কর্পোরেশনের জন্য মেয়র। এরকম করে আমাদের কাজ হচ্ছে কোনটাতে কোনটার সভাপতি কে থাকে সেটা একটু আমরা জেনে নিব। এটা হচ্ছে নাইস টু নো। ওকে? চাপ নেওয়ার কিছু নাই। তো থ্যাংক ইউ দেওয়ার আগে চলেন আমরা একটু দেখে আসি আমরা কি পড়েছি। আমরা এতক্ষণ ধরে অনেক পড়া পড়ে ফেলেছি। আমরা দেখেছি যে আমাদের আ ভূমিকম্প আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রগুলো দেখলাম। আবহাওয়া অধিদপ্তরের কোথায় আছে, কোথায় অবস্থান করছে, ভূকম্পন কেন্দ্র, ভূকম্প মানমন্দির, আবহাওয়া কেন্দ্র, রাডার স্টেশন, কৃষি আবহাওয়া কেন্দ্র, তারপরে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান যে স্পারসো এগুলো সম্পর্কে বললাম। তারপর ভূপগ্রহ কেন্দ্র দেখলাম। এরপরে বিভিন্ন যে আমাদের দাতব্য সংস্থা রয়েছে, দাতব্য সংস্থাগুলো সম্পর্কে পড়লাম। এরপরে আমাদের কি ঝুঁকি মোকাবেলায় বর্তমান সরকারের পদক্ষেপ যেগুলো সেগুলো দেখেছি। এরপরে বদ্বীপ পরিকল্পনার মেয়াদ, হটস্পট এটার প্ল্যান কি দেখলাম। তারপর যে টেকসই অভিষ্ট যে টেকসই লক্ষ্য এটার যে ৩ টা মেইনলি ১৩, ১৪, ১৫ এই ৩ টাতে কিভাবে বাংলাদেশ অবদান রাখছে সেটা দেখলাম। এবং দুর্যোগ সংক্রান্ত কোন প্রতিষ্ঠানে বাংলাদেশ আছে সেটা দেখলাম। এরপর আন্তর্জাতিক পর্যায়ে কারা আমাদেরকে হেল্প করছে সেগুলোও দেখলাম। এরপরে লাস্ট হিসেবে আমাদের কি আমাদের দেশের জাতীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সম্পর্কে আমরা জেনে নিলাম। তো ধন্যবাদ এতক্ষণ ধরে পুরো জার্নিটাতে আপনারা আমার সাথে ছিলেন। আমি আশা করছি আপনারা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছেন। কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমরা বারবার বলছি আর রয়েছে আমাদের টেলিগ্রাম গ্রুপ। টেলিগ্রাম গ্রুপে আমরা সবসময় এভেইলেবল আছি। যেকোনো কোয়েশ্চেন এবং হোমওয়ার্ক মাস্ট আপনারা টেলিগ্রাম গ্রুপে সাবমিট করবেন। ওকে? তো আশা করছি দেখা হবে পরবর্তীতে কোনো এক সময়। তো ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের পরীক্ষা অনেক ভালো হোক। অনেক শুভকামনা আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে।